আয়না চলেই যাচ্ছিল, কিন্তু আদ্রিস দাঁড়াতে বলায় থেমে গেল। আদ্রিস আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আদ্রিসের প্রশ্ন শুনে মুখটা হা হয়ে গেল আয়নার। সবাই তার নাম জানে, অথচ তার বরই তার নাম জানে না। আয়নার এক্সপ্রেশন দেখে আদ্রিস একটু মাথা চুলকালো। তারপর আয়নাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, হাঁ করে আছো কেন? মুখের মধ্যে তেলে পোকা ঢুকে যাবে তো। আদ্রিসের কথায় আয়নার হা করা মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেল, কিন্তু চোখ মুখে এখনও অবাকের ভাব বিরাজ করছে। সে অবাকতার সাথে বলল, আয়না রহমান। আদ্রিস মনে মনে কয়েকবার আয়নার নামটা আওড়ালো, তারপর বলল, তুমি কি আমার নাম জানো? আয়না হ্যাঁ বোধক মাথা নাড়ল। আদ্রিস বলল, জানলে ভালো, তবু আমি একবার বলে দিচ্ছি, আমার নাম আদ্রিস আহসান। এবার তুমি যে কাজে যাচ্ছিলে তুমি যেতে পারো। দাঁড়ালো না আয়ানা, রুম থেকে বেরিয়ে গেল। কি লজ্জাজনক বিষয়, তার বর তার নাম জানতো না, যদিও সে নিজেও জানতো না যদি না আনিকা বলতো। রান্নাঘরে এসে আয়না দেখলো তার মা অনেক ধরনের রান্না বান্না করছে। এখন সে সব সাজাচ্ছে। এত সব কাজ মা একা করছে দেখে ভীষণ খারাপ লাগলো আয়ানার। আগে তো তাকে দিয়ে সব করানো হতো, এখন হয়তো সব কাজ তার মাকে দিয়েই করানো হয় ভেবেই চোখে পানি চলে আসলো আয়ানার। সাহেরা বানু আর তার মেয়ে তো একটা কাজও হাতে লাগায় না, বরং এক গ্লাস পানি লাগলেও তারা আয়ানাকে ডাকতো পানি দেওয়ার জন্য। আয়ানা মনে মনে ঠিক করলো সে ভালো কোনো জায়গায় চান্স পেয়ে গেলে তারপর টিউশন দেওয়া শুরু করবে অথবা কোনো চাকরি করবে। সেই টাকা দিয়ে একটা লোক রাখবে যাতে তার মাকে কাজে সাহায্য করে। আয়নার ভালো কোথাও চান্স পাওয়ার ইচ্ছাটা আরও রূঢ় হলো। তাকে ভালো কোথাও চান্স পেতেই হবে, এমন একটা চিন্তা ভাবনা তার মস্তিষ্কে ভালোভাবে গেঁথে নিল সে। তারপর মায়ের খাবার সাজানোতে সাহায্য করতে লাগলো, যদিও অনামিকা বেগম বারণ করছিল, কিন্তু কে শোনে কার কথা। কিরে, জামাইকে তো ভালোই বশ করছিস। তোর আসলেই লজ্জা শরম নেই। আমাদের টাকায় খেয়ে আমাদের টাকায় পড়ে এখন আমাদেরই অপমান করাস। তোর সাহস কি করে হলো নিজের বরকে নিয়ে আমার মেয়েকে অপমান করানোর? চাকরানি থেকে বড় বাড়ির বউ হয়ে উঠতে শিখে গেছিস তাই না? চাকরানি থেকে মহারানী হওয়ার চেষ্টা করিস না, কারণ তোর যোগ্যতা ওই কাজের লোক পর্যন্তই। দুপুরে খাবার শেষে সবাই টেবিল থেকে উঠে পড়েছে, আর কিছুক্ষণ পরেই হয়তো আয়নারা চলে যাবে। তাই আয়না তার মাকে বলেছে যেন জামাইদের সাথে বসে কথা বলে। এখানে থালা বাসন সে উঠিয়ে রাখবে। অনামিকা বেগম যেতে না চাইলেও তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে আয়না। তারপর নিজেই সব থালা বাসন নিয়ে ধুয়ে রেখেছিল। এর মাঝে কোনো একটা কাজে রান্নাঘরে আসেন সায়রা বানু। আয়নাকে একা দেখে চোখ জলজল করে ওঠে তার। এই মেয়েকে অপমান না করলে তিনি শান্তি পান না। তার উপর রাতের ঘটনার সবটাই সারা তাকে বলেছে। তখন থেকেই রাগে মাথায় আগুন জ্বলছে তার। তাই সুযোগ পেতে আয়নাকে কথা না শোনালে নয়। সাহেরা বানু একবার আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিলেন। কাউকে না দেখে নিশ্চিন্ত মনে রান্নাঘরে প্রবেশ করে উপযুক্ত কথাগুলো ছুড়ে দিলেন আয়নার দিকে। তিনি তো জানেন আয়নাকে হাজারভাবে অপমান করলেও সে চুপচাপ শুনে নিবে, তাই তিনি এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে চায় না। সাহেরা বানুর কথায় খারাপ লাগলো আয়নার। তখনই মনে পড়ল আদ্রিসের বলা কথাগুলো। মানুষকে যত বেশি সুযোগ দেওয়া হবে তারা তত বেশি কথা শোনাবে। আয়না নিজেকে শক্ত করে সায়রা বানুর দিকে ফিরে বলল, ফুপি, আমার জামাইকে আমি বশ করব না তো কে করবে বলেন তো? আর আমার লজ্জা শরম না থাকুক, আপনার তো আছে, তাতেই চলবে। আর টাকা নিয়ে যে খোটা আপনি দেন তা কি যুক্তিযুক্ত? আপনাদের টাকায় খেয়েছি পড়ছি তা ঠিক, কিন্তু ফ্রিতে তো আপনারা খাওয়াননি পড়াননি। আমাকে খাওয়ানো পড়ানোর পরিবর্তে অমানুষের মতো খাটিয়েছেন। মাস শেষে 20,000 টাকা ফেললেও কেউ আপনাদের এত কাজ করে দিত না। সাথে অপমান, উঠতে বসতে কথা শোনানো তো ফ্রি ছিলই। আমার চুপ করে থাকাকে আমার দুর্বলতা ভেবে ভুল করবেন না। আমি আপনাদের অনেক সম্মান করি। আপনারা এর যোগ্য হন বা না হন, তাই এই সম্মানকে ধরে রাখার চেষ্টা করুন। আর অবশ্যই আমার যোগ্যতা নিয়ে চিন্তা করবেন না, সেটা সময় বলে দেবে কে কিসের যোগ্য। কথাগুলো শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আয়ানা। আজ অনেক শান্তি লাগছে তার সায়রা বানুর মুখের ওপর কথাগুলো বলতে পেরে। সায়রা বানুর মুখটাও দেখার মতো হয়েছিল। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল আয়ানা।
সাহেরা বানু এখনও মুখ হাঁ করে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না আয়না তাকে এতগুলো কথা বলেছে। যেই মেয়েকে হাজারটা অপমান লাথি গুঁতা দিলেও সে একটা টু শব্দ করতো না, সেই মেয়ে আজ তার মুখের ওপর এতগুলো কথা বলছে। মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে তার। ইচ্ছা করছে আয়নার চুলের মুঠি ধরে কষিয়ে কয়েকটা থাপ্পড় লাগাতে, কিন্তু তা যে আর সম্ভব না। ভেবেই রাগে দুঃখে নিজের মাথা চুল ছিঁড়তে ইচ্ছা করছে সাহেরা বানুর। এক রুয়াক্তিক মেয়ে তাকে অপমান করে গেল, এটা কিছুতেই মানতে পারছেন না তিনি। আদ্রিস রুমে এসে দেখলো আয়না কিছু কাগজপত্র গুছিয়ে ফাইলে রাখছে। চেহারায় উৎফুল্ল ভাব বিদ্যমান। আদ্রিস আয়নার দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দিল। আয়নার কাশির শব্দে আদ্রিসের দিকে তাকালো। আদ্রিস বলল, প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েছো তো? আয়না মাথা নাড়ালো, কারণ সে অলরেডি সব গুছিয়ে নিয়েছে। আদ্রিস বলল, তাহলে তৈরি হয়ে নাও, সময় হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আমরা বের হবো। যাওয়ার সময় হয়ে গেছে ভেবেই মন খারাপ হলো আয়ানার। তার কিছুতেই নিজের মাকে এই নরকে একা ফেলে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করারও যে নেই। আদ্রিস আয়নার মন খারাপ দেখে পড়ল। মন খারাপ করো না, আমি সময় পেলেই তোমাকে নিয়ে আসবো তোমার বাবার সঙ্গে দেখা করাতে। আর তুমিও চাইলে যে কোনো সময় এই বাড়িতে এসে তাদের সঙ্গে দেখা করতে পারো। আর এই বিষয়ে আমার পরিবার কখনোই তোমাকে বাধা দেবে না, নিশ্চিন্তে থাকতে পারো। আদ্রিসের কথায় একরাশ ভালো লাগা ছেয়ে গেল আয়নার মনে। এক চিলটে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আয়নার ঠোঁটের হাসি দেখে আদ্রিসও সামান্য হাসল। তারপর আয়নাকে দ্রুত রেডি হতে বলে বাইরে চলে গেল। মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করছে আয়ানা। মনকে বিভিন্ন রকম বুঝ দেওয়ার পরও বিদায় বেলা নিজেকে আটকাতে পারেনি সে। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। অনামিকা বেগম আর মীরার চোখেও পানি টলমল করছে। অনামিকা বেগম আর এক হাত দিয়ে মীরাকেও কাছে টেনে নিলেন। দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তোরা এভাবে কান্না করছিস কেন? হ্যাঁ, আর কখনো আসবি না নাকি? আয়না মীরা দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না, আসবো তো। অনামিকা বেগম বললেন, তাহলে এইভাবে কাঁদছিস কেন? দেখি চোখ মুখ দুটা। ওখানে ভালোভাবে থাকবি, সবার কথা শুনে চলবি, সকলের সাথে ভালো ব্যবহার করবি, বুঝেছিস? আয়না আর মীরা মাথা ঝাড়ালো। অনামিকা বেগম এবার কিছুটা নির্মূল স্বরে বলল, যখন ইচ্ছা হবে এখানে চলে আসবি, আর মাকে নিয়ে কোনো রকমের চিন্তা করবি না, কেমন? আমার মেয়েরা সুখে থাকলে আমিও সুখে থাকবো। অনামিকা বেগম দুই মেয়ের হাত ধরে জামাইদের কাছে গেল। অশ্রুসিক্ত চোখে আদ্রিস আর আহিলকে উদ্দেশ্য করে বললেন, আমার মেয়েদের দেখে রেখো বাবা, এখন তোমরাই ওদের সব। তিনি মীরার হাত আহিলের হাতের মাঝে দিয়ে বললেন, আমার মেয়েকে সুখে রেখো, ভরসা করে ওর হাত তোমার হাতে দিলাম, কখনো এ হাত ছেড়ে যেও না বাবা। আহিল একেবারে মীরার হাত শক্ত করে মুঠোয় করে ধরে অনামিকা বেগমকে বলল, চিন্তা করবেন না মা, এই হাত জীবন থাকতে কখনো ছাড়বো না, সবসময় আগলে রাখবো, বিশ্বাস করতে পারেন। অনামিকা বেগম আহিলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর আয়ানার হাত ধরে আদ্রিসের সামনে গিয়ে বললেন। আদ্রিস কি বলবে ভেবে পেল না। সে নিজেও এখনো আয়ানার বিষয় নিয়ে শিওর না, তবে সে মন থেকে চায় আয়ানাকে মেনে নিতে। আদ্রিস অনামিকা বেগমকে এক সাইড দিয়ে জড়িয়ে ধরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনার মেয়েকে ভালো রাখতে, বাকিটা সৃষ্টিকর্তার উপর। অনামিকা বেগম আয়নার হাত আদ্রিসের হাতে তুলে দিয়ে মেয়ের কপালে একটা চুমু খেলেন। এইসব কিছু দেখে মনে মনে ফুঁসছেন সায়রা বানু। তার কাছে এসব ন্যাকামো ছাড়া আর কিছুই না। তিনি মুখ বাঁকা করে ভেতরে চলে গেলেন। এসব দেখে তার গা জ্বালা করছে। গাড়িতে বসে আছে আয়ানা। এখনো মাঝে মাঝে চোখ মুছে যাচ্ছে সে। কিছুক্ষণ পর পর টিস্যু দিয়ে নাক মুছছে। আদ্রিস গাড়ি ড্রাইভ করতে করতে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে আয়নার দিকে। কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছে। সেও বাধা দেয়নি, বরং এক বক্স টিস্যু এগিয়ে দিয়েছে। আদ্রিসের কাছে এই মুহূর্ত আয়নাকে ভীষণ আদরে বাচ্চা লাগছে। বিশেষ করে লাল হওয়ার নাকটার কারণে একটু বেশি কিউট লাগছে। আদ্রিস আয়নার দিক থেকে চোখ ফিরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। গাড়ি থামতেই হুঁশ ফিরল আয়নার। এতক্ষণ সে কান্নায় ব্যস্ত ছিল। গাড়ি থামাতে ভাবলো বাড়ি পৌঁছে গেছে হয়তো, কিন্তু জানলার বাইরে তাকিয়ে অচেনা একটা জায়গা দেখলো। আয়না আরেক দফা নাক মুছে কৌতূহলী চোখে আদ্রিসের পানে চাইল। আদ্রিস আয়নার দিকে হালকা ঝুঁকে সিট বেল্টটা খুলে দিল। কিছুটা অস্বস্তিতে পড়ল আয়না। নিজের বাড়ির থেকে আসার সময়ও আদ্রিস সিট বেল্ট বেঁধে দিয়েছিল,
কিন্তু তখন এত খেয়াল করেননি আয়ানা। আদ্রিস ডোর খুলে বাইরে বেরিয়ে গেল। এরপরে আয়নার দরজাও খুলে বলল। নেমে এসো। আয়না কৌতূহলী ভাব নিয়ে নেমে এলো। চারপাশে অনেক বেশি শোরগোল। মেন রোড হওয়ায় অসংখ্য গাড়ি চলাচল করছে। এত এত হর্নের শব্দে মাথা ধরে যাওয়ার উপক্রম। সামনে বিশাল বিশাল দালান। আদ্রিস আয়নার হাত শক্ত করে ধরে একটা বিশাল দালানে প্রবেশ করলো। অতঃপর লিফটে উঠে 50 তলায় চলে আসলো। এই ফ্লোরে আসার পর আয়না বুঝতে পারলো তাকে হয়তো কোচিনে ভর্তি করতে নিয়ে এসেছে আদ্রিস। একজনের কেবিনের সামনে এসে দরজা নক করলো আদ্রিস। ভেতর থেকে প্রবেশের অনুমতি পেয়ে আয়নার হাত ধরে ভেতরে প্রবেশ করলো সে। আয়না ভেতরে ঢুকে দেখলো সামনে চেয়ারে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। আদ্রিস তাকে সালাম দিল। ভদ্রলোকের চেহারা হঠাৎ হাসি হাসি হয়ে গেল। তিনি আনন্দিত কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন। আদ্রিস লোকটার কথায় হালকা হাসলো। অতঃপর আয়নাকে চেয়ার টেনে বসতে বলে নিজেও পাশের চেয়ারে বসে পড়ল। লোকটার দিকে তাকিয়ে বলল। জি স্যার, আমি আদ্রিস। আপনি আমাকে এখনো মনে রেখেছেন, সেটা দেখে খুব খুশি লাগছে স্যার। আমার সৌভাগ্য। লোকটা উৎফুল্ল কণ্ঠে বলল। স্যার আর আদ্রিস যে পূর্ব পরিচিত বুঝল আয়ানা। আদ্রিসের খানিকটা অস্বস্তি হলো স্যারের প্রশ্নে, তবুও সে নর্মস্বরে জবাব দিল। স্যার, ও আমার ওয়াইফ আয়ন রহমান। ভদ্রলোক খুশি খুশি চেহারায় বললেন। আয়নার লোকটার কথায় কিছুটা লজ্জা পেল। আদ্রিস আলতো হেসে বলল। জি স্যার, আসলে ওর ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম। ও এবার এইচএসসি দিয়েছে, সামনে ওর ভর্তি পরীক্ষা রয়েছে, আর ওর ইচ্ছে ওর মেডিকেলে পড়বে। তাই আপনাদের কোচিং সেন্টার নিয়ে আসলাম। এটাই আমার কাছে বেস্ট মনে হয়। আসলে ও একটা সমস্যার কারণে সময় মতো কোচিং ভর্তি হতে পারেনি। আমি জানি ক্লাস অনেক আগেই শুরু হয়ে গেছে, আর ও এখন আসলে অন্যদের তুলনায় পিছিয়ে থাকবে। তবে আপনি চিন্তা করবেন না স্যার, আমি ওকে যথাসাধ্য হেল্প করব, যাতে ও ছেড়ে যাওয়া পড়াগুলো কভার করতে পারে। লোকটা এবার আয়নার দিকে তাকিয়ে বলল। আয়না সৌজন্যর হাসি হেসে মাথা নাড়ালো। আদ্রিস ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলো। ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করে লাইব্রেরিতে গিয়ে প্রয়োজনীয় সব বই কিনে ফেলল। এতটা সময় আয়না একজন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সে শুধু দেখে গিয়েছে আদ্রিস কতটা দায়িত্ববোধের সাথে সব কাজ করছে। আয়না ফিল করলো সে অনেক লাকি এমন একজন দায়িত্ববান মানুষকে নিজের জীবনে পেয়ে। বাড়ি পৌঁছতে আদ্রিস তার মা চাচিকে সালাম দিয়ে সব বই নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। অনু বেগম আয়নাকে দেখে এগিয়ে এলেন। পরম মমতায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন। কেমন আছে আমার মাটা? অনুর মা ডাকে একরাশ ভালো লাগা ছেয়ে গেল আয়নার মনে। অনু নামক মহিলার প্রতি অনেক অনেক সম্মান জন্মালো। আয়না বোঝে না এই ব্যক্তি এতটা মমতাময়ী কেন। কি সুন্দর করে তাকে জিজ্ঞাসা করলো যেন নিজের মা। একদিনে কি কাউকে এতটা আপন করে নেওয়া সম্ভব? কিন্তু এই ব্যক্তির ভালোবাসা যে কোনো ছলনা নেই তা স্পষ্ট। আয়না ঠিক করে নিল এই মানুষটাকে সে নিজের দ্বিতীয় মায়ের স্থান দিবে, নিজের মায়ের মতোই ভালোবাসবে, কখনো অসম্মান করবে না। আয়না অনুকে জড়িয়ে ধরে বলল। ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? অনু আয়নাকে ছেড়ে হাসি মুখে বললেন। ভালো ছিলাম, এখন আমার আম্মুটাকে দেখে আরো ভালো আছি। অনুর বলার ধরনে হেসে ফেলল আয়না। অনু আয়নাকে জিজ্ঞাসা করলো। আদ্রিসের হাতে অনেকগুলো বই দেখলাম, কিসের বই ওগুলো? অ্যাডমিশন টেস্টের নাকি? আয়না মাথা নাড়ালো। অনু বেগম আয়নার মাথায় হাত বুলিয়ে বললেন। ভালো মতো পড়বে আম্মা, কোনো কিছু নিয়ে চিন্তা করবে না, শুধু পড়ায় মনোযোগ দেবে। বেশি সময় হাতে নেই, যে কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। আমাকে নিজের মা মনে করে সব কিছু শেয়ার করবে, ঠিক আছে? আয়না হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। অনু বেগম বললেন। যাও এবার ফ্রেশ হয়ে রেস্ট নাও, অনেক পথ অতিক্রম করে এসেছো। আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি, তোমাদের রুমে খেয়ে নিও। আয়না আচ্ছা বলে উপরে চলে আসলো। রুমে ঢুকে দেখলো আদ্রিস ফ্রেশ না হয়ে আয়নার বই খাতা টেবিলে গুছিয়ে রাখছে। লজ্জা লাগলো আয়নার। এসব তো তার করার কথা, অথচ লোকটা টায়ার্ড হওয়ার পরও সব একাই করছে। টেবিলে আগে আদ্রিসের বই ছিল, সেগুলো সরিয়ে জায়গা করে আয়নার বই রাখছে সে। আয়না আদ্রিসের সামনে গিয়ে বলল। আমি ঠিক করে নিতে পারতাম। আদ্রিস আয়নার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল। আমার বই কোথায় রাখবে, তোমার বই কোথায় রাখবে, এসব নিয়ে সমস্যায় পড়তে পারতে, তাই আমি ঠিক করে দিলাম।
এরপর থেকে সব সাজে গুছিয়ে রাখবে, ওকে? জিনিস অগোছালো রাখা আমার পছন্দ না। আয়না মাথা নাড়ালো। আদ্রিস সব ঠিক করে আয়নার সামনে এসে দাঁড়ালো। শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, কালকে থেকে তোমার এক প্রকার যুদ্ধ শুরু হবে। আই হোপ তুমি আমাকে নিরাশ করবে না। সবার সামনে আমি বলেছি তোমাকে আমার যোগ্য করে তুলব। এখন এটা আমার দায়িত্ব। আর তোমাকেও সর্বাত্মক চেষ্টা করতে হবে যেন কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না পায়। আমি যদি তোমাকে আমার নিয়মে চালাই এই কদিন, তাহলে কি তোমার সমস্যা আছে? আয়না নির্মূল স্বরে বলল। না। আদ্রিস বলল, ভেবে বলো, পরে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তখন আমি যা বলবো তাই করতে হবে। আয়না এবার একটু চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবল, উনি আমার জন্য যা করবে আমার ভালোর জন্যই করবে, এতটুকু বিশ্বাস আছে আমার ওনার ওপরে। আয়না এবার গলায় কিছুটা জোর দিয়েই বলল, আপনি আমাকে যেভাবে যা করতে বলবেন আমি সেভাবেই করব, আমার কোনো সমস্যা নেই। আদ্রিসের গম্ভীর মুখে হালকা হাসির ছটা দেখা গেল এবার। সে আয়নার কপালে একটা টোকা মেরে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আর আয়না হাঁ করে তাকিয়ে রইল আদ্রিসের যাওয়ার পানে। এই লোকের কখন কি হয় সে বোঝে না। ঘুমের মাঝে কেউ টান দিয়ে বসিয়ে দেওয়ায় ভীষণ বিরক্ত হলো আয়ানা। কোনো মতে চোখ টেনে খুলতেই ঘুম উড়ে গেল তার, কারণ আদ্রিস তাকে টেনে উঠিয়েছে আর এখনও তার হাত ধরেই আছে। আদ্রিস আয়নার নিভু নিভু চোখ দেখে গালে হালকা চাপড় দিয়ে বলল, আজান হয়ে গেছে, নামাজ পড়ে নাও। আমিও মসজিদ থেকে নামাজ পড়ে আসছি। আয়ানা এবার খেয়াল করে দেখলো আদ্রিসের গায়ে একটা শুভ্র রঙের পাঞ্জাবি, চেহারায় পবিত্র একটা ভাব বিদ্যমান। তাকে দেখতে নিষ্পাপ পবিত্র লাগছে। আয়না কেন যেন আদ্রিসের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগছে। সে চেয়েও নিজের চোখ ফেরাতে পারছে না। আয়নাকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি হতে লাগলো আদ্রিসের। সে আয়নার হাতে হালকা ঝাড়ি দিল। এক ঝাঁকি দেওয়ায় হুঁশ ফিরল আয়নার। ভীষণ লজ্জা পেল সে। এতক্ষণ আদ্রিসের দিকে বেহায়ার মতো তাকিয়েছিল সে। আদ্রিস কি ভাবলো তাকে নিয়ে চিন্তা করে লজ্জায় মাথা নিচু করলো আয়ানা। আদ্রিস বুঝলো আয়ানা লজ্জা পাচ্ছে, তাই সে আয়ানাকে উদ্দেশ্য করে বলল, উঠে নামাজ পড়ে নাও, আমি আসছি, ওকে? আয়না মাথা নাড়ালো। আদ্রিস আর এক সেকেন্ডও দাঁড়ালো না, রুম থেকে বেরিয়ে গেল। আয়না বিছানা থেকে উঠে চলে গেল অজু করতে। তার আগের থেকেই সকাল সকাল ওঠার অভ্যেস আছে, তবে 2-3 দিন ধরে অনেক বেশি ক্লান্ত থাকার কারণে ঘুম ভাঙেনি তার। অজু করে নামাজ পড়ে ব্যালকনিতে চলে আসলো আয়ানা। একটা শীতল হাওয়া ছুঁয়ে গেল তার দেহ মন। ভোরের প্রকৃতি তার খুব প্রিয়, তেমনি রাতের আকাশও। তার রুম ছাদের সাথে থাকায় তার একটু সুবিধা ছিল। ভোরের প্রকৃতি আর রাতের আকাশ উপভোগ করতে পারত সে। বিশেষ করে রাতের আধার ভরা আকাশের দিকে কত কত সময় যে সে তাকিয়ে থেকেছে তার হিসাব নেই। তার সকল মন খারাপের সঙ্গী এই আকাশ। নিজের চিন্তা ভাবনার মাঝে আয়না চোখ গেল নিচের দিকে। আদ্রিস আসছে নামাজ শেষ করে। আদ্রিসকে আসতে দেখে রুমে চলে আসলো আয়ানা। আদ্রিস রুমে প্রবেশ করে আয়ানাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি বই খাতা বের করে বসো, আমি আসছি। আয়ানা আদ্রিসের কথা মতো বই খাতা নিয়ে বসলো। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে লাগলো। আদ্রিস একটা টি-শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বেরিয়ে গেল। আয়না এক পলক আদ্রিসের যাওয়ার দিকে দেখে আবারও বই দেখায় মন দিল। টেবিলের ওপর ধোয়া ওঠা কফির মগ রাখতেই অবাক হলো আয়ানা। একবার কফি মগের দিকে আর একবার আদ্রিসের দিকে তাকাতে লাগলো সে। 2 মগ কফি নিয়ে এসেছে আদ্রিস। সে টেবিলে আর এক পাশে চেয়ার টেনে বসলো। আয়ানাকে এভাবে তাকাতে দেখে ছোট ছোট চোখ করে বলল, কি? আয়না হকচকিয়ে গেল। নজর সরিয়ে নির্মস্বরে বলল, আপনি বানিয়েছেন? আদ্রিস গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, আর কে বানাবে? খালা নামাজ পড়ে ঘুমিয়েছেন, আবার আরও 1-1.5 ঘন্টা পর উঠবেন হয়তো। আর এই সামান্য কাজ আমি যখন পারি, তাহলে অন্য কাউকে দিয়ে কেন করাবো? আদ্রিসের চিন্তাধারায় মুগ্ধ হলো আয়ানা। মনে মনে ভাবল, লোকটা এত ভালো কেন? ইস, এত ভালো কিছু কি লেখা ছিল আমার কপালে? স্বামীর হাতে কোনো কিছু খাওয়ার সৌভাগ্য কত জনের বা হয়। আদ্রিস আয়ানাকে অন্যমনস্ক দেখে বলল, কি হলো, আবার কি চিন্তা করছো তুমি? কফি খাও, ঠান্ডা হয়ে যাবে নাহলে। আয়ানা কফি মগ তুলে নিয়ে একটা চুমুক দিল। বেশ মজা হচ্ছে কফিটা। আদ্রিসও কফি খেতে খেতে আয়ানার বইয়ের কিছু দাগাদাগি করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পড়ানোর পর উঠল আদ্রিস। আয়ানাকে অনেকগুলো পড়াও দিয়েছে সে। আয়ানাও সন্তুষ্ট আদ্রিসের পড়ানোতে।
আয়ানা আদৃশের কাছে পড়ে বুঝলো আদৃশ খুব ভালো বোঝাতে পারে, খুব সুন্দর করে তাকে বুঝিয়েছে। আদৃশ আয়ানাকে উদ্দেশ্য করে বলল, যা যা পড়া দিয়েছি রাতের মধ্যে কমপ্লিট করে রাখবে। কোচিং থেকে যা পড়া দেবে তা মনে রাখবে। তুমি যেহেতু পিছিয়ে আছো তাই ডাবল পড়তে হবে। জানি কষ্ট হবে, তবুও তোমাকে স্বপ্ন পূরণ করতে হলে এছাড়া আর কোনো উপায় নেই। আর যা যা বুঝতে সমস্যা হবে সেগুলো মার্ক করে রেখে দেবো, ওকে? আমি রাতে এসে বুঝিয়ে দেবো, ওকে? আয়ানা মৃদু স্বরে বলল। হুম। আদৃশ বলল, গুড, এবার যাও, রেডি হয়ে এসো। নাস্তা করে এরপর কোচিংয়ে যাবো আমরা। তোমাকে কোচিংয়ে পৌঁছে দিয়ে আমি মেডিকেল চলে যাবো। অলরেডি 5 দিন ছুটি করে ফেলেছি, আর করা ঠিক হবে না। আর শোনো, তোমাকে কোচিংয়ে আমি নিয়ে যাব। আর ছুটির সময় নিচে ড্রাইভার আঙ্কেল থাকবে, ওকে? আম্মুকে বলে দেবো সময় মতো গাড়ি পাঠিয়ে দিতে। সময় পেলে আমি নিয়ে আসবো। তোমার ফোন কোথায়? এতক্ষণ আদৃশের কথা মনোযোগ সহকারে শুনছিল আয়ানা, কিন্তু ফোনের কথা জানতে চাওয়ায় মন খারাপ হয়ে গেল তার। তার তো কোনো ফোন নেই। আদৃশ আয়ানাকে হঠাৎ মন খারাপ হতে দেখে কিছু একটা ধারণা করলো, বলল। ফোন নেই? আয়ানা মাথা নাড়ালো। আদৃশ আয়ানাকে সহজ করার জন্য বলল, আচ্ছা, সমস্যা নেই। কোচিংয়ে কোনো সমস্যা হলে ওখানে স্টুডেন্টদের জন্য ফোন আছে, সেখান থেকে বাসে কাউকে কল দিও, ওকে? কারোর ফোন নাম্বারটা সঙ্গে রেখো, কেমন? আয়ানা মৃদু মাথা নাড়িয়ে আচ্ছা বলল। আয়ানা রেডি হয়ে নিচে নেমে দেখলো আদৃশ ডাইনিং টেবিলে বসে ফোনে কিছু একটা করছে। আহিলও সাথে আছে। সে কিছুক্ষণ পর পর ভাইকে গুঁতো দিয়ে কিছু একটা বলছে। আহিলের বাবা মনোযোগ সহকারে পত্রিকা দেখছেন। আয়ানা সবাইকে একবার দেখে নিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে এসে দেখলো অনু আর মীরা মিলে সব রান্না শেষ করে ফেলেছে, এখন সব বাটিতে বের করছে। এটা দেখে খারাপ লাগলো আয়ানার। মীরার মতো সেও তো এই বাড়ির বউ, তারও তো দায়িত্ব আছে। সে কিছু কাজ এগিয়ে দিলে তো তার শাশুড়ি আম্মুকে আর কষ্ট করা লাগতো না। অনুর নজর দরজার দিকে যেতেই দেখলো আয়ানা মুখটাকে ছোট করে নিচুর দিকে তাকিয়ে আছে। অনু আয়ানার সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার ছোট্ট মেয়েটার? এইভাবে মুখ গোমড়া করে আছে কেন? আয়ানা চোখ তুলে তাকাতে অনু বেগম দেখলেন আয়ানার চোখে পানি টলমল করছে। সে অস্থির হয়ে আয়ানার গালে হাত রেখে বলল, কি হয়েছে আম্মা, কাঁদছো কেন? আদ্রিস নাকি তোমাকে এতক্ষণ পড়িয়েছে? ওকে বকা দিয়েছে তোমাকে? দিলে বলো, এখনই ওর 13টা বাজাবো। আয়ানা চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে মাথা ঝাঁকিয়ে আটকানোর গলায় বলল, না, উনি কিছু বলেনি। অনু বেগম আদরে গলায় বললেন, তাহলে কি হয়েছে আম্মুকে বলবে না? আয়ানা বলল, তোমরা দুজন মিলে এত কাজ করেছো, আর আমি তোমাদের কোনো হেল্প করতে পারলাম না। আমারও তো দায়িত্ব আছে নাকি? এই বাড়িতে বউ হয়ে এসেছে, কিন্তু অনু বেগম আয়ানার গালে আস্তে একটা থাপ্পড় মেরে বলল, শোনো এই মেয়ের কথা, কালকে কি বলেছিলাম মনে নেই? নিজের সম্পূর্ণ মনোযোগ পড়াশোনাতে দাও। ঘর সামলানো এইসব কাজের জন্য এখনো অনেক সময় পড়ে আছে। আর আমরা কই এত কাজ করেছি? আমরা সবসময় মিলে কাজ করি, এতে কাজ সহজ হয়ে যায়। প্রীতি, ও তো আমাদের সাথে ছিল, সে একটু দরকারে বাইরে গিয়েছে। আর মিনা আপা আজ একটু অসুস্থ, তাই তাকে রেস্ট নিতে বলেছি, না হলে সেও আমাদের কাছে হেল্প করে। আয়ানা বারংবার মুগ্ধ হয় অনুর কথায়। এই মুগ্ধতা যেন শেষ হওয়ার নয়। প্রতিবার অনুর প্রতিটা কথায় তার জন্য সম্মান বেড়েই যায় আয়ানার মনে। তার আফসোস হয়, ইস, সব মেয়েরা কেন এমন শ্বশুরবাড়ি পায় না? কেন সবার চিন্তা ভাবনা তার সামনে দাঁড়ানো মানুষটার মতো সুন্দর হয় না? মীরা এগিয়ে এসে আয়ানার মাথায় একটা গাঁটটা মেরে বলে, এত চিন্তা ভাবনা করতে হবে না, পড়াশোনায় মন দেন, না হলে পরে আদৃশ ভাইয়া ধরে কেলাবে আপনাকে। যা গিয়ে টেবিলে বস। আয়ানার ঠোঁটে এক চিলটে হাসি ফুটে ওঠে। মীরা তার সাথে খুব কমই কথা বলতো। তার উপর বিয়ের দিন ঘটনার পর আয়ানা ভেবেছিল মীরা হয়তো তার উপর খুব রেগে আছে, কিন্তু আজ এভাবে কথা বলায় মহা খুশি হয় সে। নিজের আবেগ ধরে রাখতে না পেরে একবার মীরাকে আর একবার অনুকে জড়িয়ে ধরে দৌড়ে চলে যায় রান্নাঘর থেকে। আয়ানার কাণ্ডে হেসে ফেলে অনু আর মীরা। ক্লাসরুমে বসে আছে আয়ানা। কিছুক্ষণ আগে আদ্রিস তাকে দিয়ে গিয়েছে। ভীষণ নার্ভাস ফিল হচ্ছে তার। এর আগে কখনোই এমন কোচিংয়ে পড়া হয়নি আয়ানার। আর এখানে ছেলে মেয়ে একসাথে দেখে আরও বেশি নার্ভাস হচ্ছে সে। অনেক ছেলে মেয়ে একসাথে বসে গল্প করছে, হাসাহাসি করছে। এদের দেখে অবাক হয় আয়ানা। সে তো মেয়েদের সাথেও এত হাসাহাসি করে কথা বলতে পারে না, আর এরা সবার সাথে এত ফ্রি হয়ে কথা বলছে। তাদের মধ্যে অনেকে আবার তাকে ঘুরে ফিরে দেখছে হয়তো নতুন বলে।
কিন্তু তাদের এই দৃষ্টি অনেক অস্বস্তিতে ফেলেছে আয়ানাকে। ক্লাস শুরু হতে এখনো 20 মিনিটের মতো বাকি, তাই আয়ানা মাথা নিচু করে বসে রইল। সারির মাঝামাঝিতে একটা বেঞ্চে একা বসেছে সে। এর মাঝে বেঞ্চে ধূপ করে একটা শব্দ হওয়ার বামে তাকালো আয়ানা। দেখলে একটা মেয়ে বসে হাঁপাচ্ছে, মনে হয় দৌড়ে এসেছে। হাতে থাকা টিস্যু কপালের ঘামটা মুছে আয়নার দিকে তাকালো মেয়েটা। মিষ্টি একটা হাসি দিয়ে ব্যাগ থেকে বোতল বের করে পানি খেতে লাগলো। মেয়েটাকে হাসতে দেখে ভালো লাগলো আয়ানার। মিষ্টি একটা মেয়ে, দেখতে খুব সাধারণ তবে সুন্দর। চিকন চাকন মেয়েটা, চোখে গোল ফ্রেমের একটা চশমা, তাতে মানিয়েছে ভালোই মেয়েটাকে। মেয়েটা বোতল ব্যাগে রেখে আয়নার দিকে ফিরে বসলো। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তোমাকে নতুন মনে হচ্ছে। আয়ানা হালকা হেসে মাথা নাড়ালো। মেয়েটা চশমা পেছনে ঠেলে বলল, এই মাঝামাঝি সময়ে অ্যাডমিশন নিলে যে? আয়ানা মৃদু স্বরে জবাব দিল। সমস্যা ছিল একটা, তাই সময় মতো ভর্তি হতে পারিনি। মেয়েটা দাঁত কেলিয়ে বলল, আরে প্যারা নাই, চিল। আমরা আগে অ্যাডমিশন নিলে কি হয়েছে, এখানে বেশিরভাগই তেমন কিছু পারে না। দু একটা আছে আলাদা খেতে মূলা, ওগুলো আবার ভালো পারে। সমস্যা নাই, আমরা আরও একটা সঙ্গী পেয়ে গেলাম। মেয়েটার কথা বলার ধরনে কিছুটা জোরে হেসে ফেলল আয়ানা। মেয়েটাও হাসলো সাথে। আয়ানা বুঝলো মেয়েটা বেশ মিশুক। মেয়েটা হাসি থামিয়ে কৌতূহল নিয়ে বলল, আরে তোমার নামই তো জানা হলো না, তোমার নাম কি সুন্দরী? আয়ানা মেয়েটার এভাবে বলায় আর এক দফা হাসলো। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, আয়না রহমান। মেয়েটা উৎফুল্ল কণ্ঠে বলল, আমি মিথিলা জান্নাত। কাছের মানুষরা মিথি বলে ডাকে, তুমিও তাই ডেকো। বাইদা অমুক তমুক। আমি কি তোমাকে তুই করে বলতে পারি? মিথিলা অমুক তমুক শুনে ভীষণ কষ্টে হাসি চাপালো। আয়ানা বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলতে পারো। মিথিলার নারাজ কণ্ঠে মাথা নেড়ে বলল, না না, আমি একা কেন তুই বলবো, তোকেও তুই করে বলতে হবে। আয়না হেসে বলল, আচ্ছা বলবো। দুজনের কথোপকথনের মাঝে আয়নাদের ডান পাশের সারির তাদের বরাবর বেঞ্চে কেউ একজন ধূপ করে বসলো। কিছুটা জোরে আওয়াজ করেই বসলো। কি রে পেতনি, আজকে দেখি আগেই আইয়া পড়ছস। আমি কিন্তু রাগ করছি, তুই আমারে না নিয়ে আইলি কেন, বেয়াদব মাইয়া। আয়না অবাক হয়ে ডান পাশ তাকালো। একটা ছেলে মিথিলাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। ছেলেটা ফর্সা, দেখতেও ভালো, কিন্তু চেহারায় দুষ্টু দুষ্টু ভাব স্পষ্ট। মিথিলা ছেলেটার কথায় ভেঙচি কেটে পড়ল। আদারাম কোথাকার, আমি আগে আসি নাই, তুই লেট করে আইসোস। আর রাগ তো আমার করার কথা, আধা ঘন্টা তোর বাসার সামনে দাঁড়িয়েছিলাম, তাও তোর খবর নাই। তুই ছেলে মানুষ, কই তুই আমারে বাসা থেকে নিয়ে আসবি, তা না, উল্টা প্রতিদিন আমার তোরে নিয়ে আসা লাগে। বেহাইয়া পোলা। আরে মাইয়াদের সাজতেও তো এত টাইম লাগে না যত তোর রেডি হইতে লাগে। এত কি সাজস তুই, আল্লাহ ভালো জানে। মিথিলার কথায় ছেলেটার দাঁত কেলিয়ে বলল, আরে বুঝছস না, ভালো মতো রেডি না হইলে মাইয়ারা পড়বো না, আর তুইও ভাবিও পাবি না। মিথিলা মুখ ঝামটা মেরে বলল। লবা আইসে মেয়ে পটাইতে। ছেলেটা এবার আয়নার দিকে ইশারা করে বলল, ওই পেতনি, এইটা কে? মিথিলা ভাব নিয়ে বলল, দেখ দেখ, নতুন বান্ধবী পাইছি, তোর মতো শয়তান না, একদম ভদ্র। আয়না একবার মিথিলার দিকে তাকাচ্ছে আর একবার ছেলেটার দিকে তাকাচ্ছে। যেই মেয়ে তার সাথে এতক্ষণ ভদ্র বাচ্চার মতো কথা বলছিল, সে এখন এইভাবে কথা বলছে। মিথিলা হয়তো বুঝতে পারলো আয়নার মনে কি চলছে। মিথিলাও দাঁত কেলিয়ে বলল, আরে প্যারা খাইস না, এটা আমার লেদাকালের বেস্টু, সাথে দুশ্মনও। ওর নাম দীপ, আর দীপ এইরা হইল আয়ানা, আমার নতুন বান্ধবী। তুই চাইলে তুইও ফ্রেন্ডশিপ করতে পারোস, কিন্তু তোর মতো শয়তানের লগে ও ফ্রেন্ডশিপ করবো কিনা কইতে পারতেছি না। দীপ কলার উঁচিয়ে ভাব নিয়ে বলল, করব করব, আমার মতো ভালো ছেলে এই ক্লাসে আর একটা আছে নাকি? অতপর আয়নার দিকে তাকিয়ে দাঁত বের করে হাই দিল দীপ। আয়নাও সৌজন্যতার হাসি দিয়ে হ্যালো দিল দীপকে। তার অস্বস্তি হচ্ছে দীপের সাথে কথা বলতে। ছেলেদের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স তার নেই, কিন্তু এদের দুজনকে দেখে ভালোই মনে হলো আয়ানার। আরও দুই একটা কথা বলার পর টিচার চলে আসায় চুপ হয়ে গেল তারা। ক্লাস শেষে আয়ানা, মিথিলা আর দীপের সাথে টুকটাক কথা বলতে বলতে নিচে নামলো। যদিও সে কথা বলছে কম, দীপ আর মিথিলা ঝগড়া দেখছে বেশি। আয়নার মনে হলো এরা কথায় কথায় ঝগড়া করে না, বরং ঝগড়া করে যেন কথা বলে। নিচে এসে দেখলো গাড়ি নিয়ে ড্রাইভার আঙ্কেল অপেক্ষা করছে। আয়না ওদের বিদায় জানিয়ে গাড়িতে উঠে গেল। ওরা দুজন নাকি রিস্কায় যাবে, ওদের বাসা বেশি দূরে না, কাছেই। আয়না বাড়ি ফিরে দেখলো সারা বাড়িতে শুনশান নীরবতা।
এত নীরব থাকার কারণ বুঝলো না সে। নিজের রুমে যাওয়ার পথে রান্নাঘরে একবার উকি দিল, কিন্তু কাউকেই দেখতে পেল না। অনুর রুমেও উকি দিল, কিন্তু অনুকেও দেখলো না। তাই এবার মীরার রুমে উকি দিল, দেখলো মীরা কোনো একটা বই পড়ছে। আয়না চিন্তা করলো যাবে কি যাবে না। পরে যাবে না ভেবে নিজের রুমে যাওয়ার জন্য ঘুরতেই ডাক পড়লো আয়নার। মীরার আওয়াজ শুনে মাথা ঘুরালো সে। মীরা বলল, কিরে উকি চুকি দিয়ে কই যাচ্ছিস? এদিকে আয়। আয়ানা ধীর পায়ে মাথা নিচু করে গেল মীরার কাছে। বেডের কাছে যেতেই মীরা আয়নার হাত ধরে বসিয়ে দিল, বলল, কেমন ছিল ক্লাসের প্রথম দিন? আয়না মাথা নেড়ে বলল, ভালো। আয়না উৎসুক করতে লাগলো বাড়ির সবাই কথা জিজ্ঞাসা করার জন্য। মীরা নিজেই বলল, কিরে কিছু বলবি? আয়না কৌতূহলী হয়ে বলল, আপু, বাড়ির সবাই কোথায়? কাউকে দেখলাম না যে। মীরা বইটাকে বিছানার উপর উল্টে রেখে বলল, বড় মা আহিলার বাবা অফিসে গেছেন, কোনো সমস্যা হয়েছে বলে তাই। আর মায়ের কিছু কেনাকাটা করার ছিল, তাই মলে গেছে। আনিকা ভার্সিটিতে, আর খালা অসুস্থ, তাই রুমেই আছেন। আয়না মৃদু স্বরে বলল। ও। মীরা বলল, তুই তো ক্লান্ত মনে হয়, যা ফ্রেশ হয়ে আয়। ততক্ষণে ওরাও চলে আসবে হয়তো, তারপর সবাই একসাথে লাঞ্চ করব। আয়না সম্মতি দিয়ে বেরিয়ে আসলো মীরার রুম থেকে। রুমে এসে ব্যাগ রেখে ক্লাব ডোর খুলল সে। এক গাদা কাপড় দিয়ে ঠাসা ক্লাব ডোর, এছাড়াও যাবতীয় প্রয়োজনীয় সব আছে। এই সব কিছু তার শাশুড়ি আম্মা তার জন্য কিনেছে। নিজের বাড়ি থেকে ঘুরে আসার পর আয়না এসব দেখে। প্রথমে বুঝতে না পারলেও পরে অনামিকার কাছ থেকে জানতে পেরেছে অনু এসব কিনে গুছিয়ে রেখেছে তার জন্য। বাবা বাড়ি থেকে মেয়েরা অনেক কিছু নিয়ে আসে, অথচ সে এনেছিল পুরনো কিছু কাপড়। আর তো কিছুই তার ছিল না, আর না তাকে কিছু দেওয়া হয়েছে। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে আয়ানা। অথচ তার শাশুড়ি মা বুদ্ধিমত্তার সাথে বিষয়টা এড়িয়ে যান। এসব নিয়ে খোঁটা দেওয়ার তো দূরের কথা, আয়না বুঝে উঠতে পারে না একটা মানুষ এতটা ভালো কিভাবে হয়। আয়না হালকা গোলাপি রঙের একটা জামা নিয়ে চলে গেল শাওয়ার নিতে। রুমে প্রবেশ করতে পা থেমে গেল আদৃশের। তার হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো। সামনে সদ্য শাওয়ার নেওয়া আয়নাকে উল্টো দিকে ফিরে চুল ঝাড়ছে। তার ওড়না বিছানায় রাখা। একটা ঢোক গিলল আদৃশ। এই মুহূর্তে আয়নাকে দেখে দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হচ্ছে আদৃশের। বেহায়া চোখজোড়া বারবার সরাতে চেয়েও ব্যর্থ হচ্ছে সে। এই দুদিনে একবারও সে আয়নাকে এই রূপে দেখেনি। আয়না সবসময় মাথায় হালকা পাতলা কাপড় দিয়ে রাখে। প্রথমবার আয়না চুল দেখল সে। বেশ বড় আয়না চুল, তবে তার চেয়ে বেশি ঘন। সেটাই মনোযোগ সহকারে মুছছে সে। চুল মুছতে মুছতে হঠাৎ আদৃশের দিকে ফিরল আয়না। আদৃশের দিকে চোখ যেতেই চোখ বড় বড় হয়ে গেল তার। এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আয়না চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদৃশের দিকে, আর আদৃশও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। আয়না ভয়াত্মক মুখটা দেখতেও ভীষণ ভালো লাগছে তার। আর আয়না সে কি করবে তাই বুঝে উঠতে পারছে না। নড়াচড়ার শক্তিও যেন হারিয়ে গেছে তার। বাড়িতে কেউ ছিল না, তাই শুধু দরজা চাপিয়ে রেখেছিল আয়না। আদৃশ রাতে পড়া নেওয়ার কথা বলায় সে ভেবেছিল রাতে হয়তো আসবে, কিন্তু আদৃশ যে এখনই চলে আসবে আর এমন একটা সিচুয়েশনে পড়তে হবে মাথাতেও আসেনি আয়ানার। সে এখনো চোখ বড় বড় করে আদৃশের দিকে তাকিয়ে আছে। কিছু যে বলবে তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কথাগুলো যেন কোথাও আটকে গেছে। আনিকার চিৎকারের শব্দে হুঁশ ফিরল আদৃশ আর আয়ানার। আয়ানা দ্রুত বেড থেকে ওড়না তুলে সারা গায়ে জড়িয়ে নিল। আদৃশ খেয়াল করলো আয়ানার গালে লাল আভা ছড়িয়ে পড়েছে। হয়তো লজ্জা পাচ্ছে মেয়েটা। গালের পাশে লেপ্টে থাকা ছোট ছোট চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এই রূপ আরও বেশি মারাত্মক লাগছে আয়নাকে। আদৃশ দ্রুত নিজের চোখ সরিয়ে বেলকনিতে চলে গেল। আদৃশ যেতেই আয়নাও কোনো রকমে ভেজা চুল গুটিয়ে খোপা করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ভীষণ লজ্জা লাগছে তার। অমন অবস্থায় আদৃশ তাকে দেখেছে ভাবতে লজ্জায় কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে আয়ানার। গালে জুড়ে ছড়িয়ে পড়েছে রক্তিম আভা। কিছুক্ষণ পর রুমে উকি দিয়ে আয়ানাকে না দেখে আদৃশ বুঝলো সে পালিয়েছে। আদৃশ মাথা চুলকিয়ে রুমে প্রবেশ করলো। চলে গেল ফ্রেশ হতে। আজ লাঞ্চ টাইমে বেশ অনেকক্ষণ দেওয়ায় বাড়িতে এসেছিল সে। লাঞ্চ টাইম বেশি পেলে সে সবসময় বাড়িতে চলে আসে।
পরিবারের সাথে বসে খাবার মাঝে আলাদা তৃপ্তি অনুভব করে আদৃশ। তাই তো একটু বেশি সময় পেলে বাড়িতে ছুটে আসে। তাদের পরিবারের সবাই এমনই, সুযোগ পেলে পরিবারের সাথে সময় কাটাতে ভুললে না তারা। আয়না নিচে নেমে দেখলো আনিকা আহিলের পিছনে দৌড়াচ্ছে মারার জন্য। নির্ম আওয়াজে কিছু নিয়ে ঝগড়া লেগেছে দুজনের মধ্যে। দুই ভাই বোন একেবারে পাগল, সুযোগ পেলে সারা দিন দুজন দুজনকে জ্বালায়। বিশেষ করে আহিল আনিকাকে কথায় কথায় রাগিয়ে দেয়। এরপর আনিকা 4-5টা কিল দিয়ে শান্ত হয়। ভালো লাগে আয়নার দুই ভাই বোনের খুনসুটি দেখতে। আয়না ওদের কাছাকাছি আসতেই আহিল এসে আয়নার পেছনে দাঁড়ালো। আয়নাকে সামনে ধরে রেখে বলতে লাগলো, বোন বাঁচাও আমাকে এই পেতনির হাত থেকে। তুমি না আমার ভালো বোন, সোনা বোন। এই পেতনির একটা কিল খেয়ে 2 দিন আমার হাত ব্যথা থাকে, বাঁচাও। আনিকা আরো রেগে গিয়ে নাক ফুলিয়ে বলল, আমি পেতনি তাই না? আমি পেতনি? দেখবো আমি আজ তোরেকে বাঁচাই। ভাবির পিছনে লুকিয়েছিস কেন ভীতু কোথাকার? আনিকা আয়নাকে টপকে আহিলকে মারার চেষ্টা করতে লাগলো, আর আহিল আয়নাকে সামনে রেখে ঘুরতে লাগলো। এদের কাণ্ডে খিলখিল করে হাসতে লাগলো আয়না। আদৃশ ফ্রেশ হয়ে নিচে নামছিল, কিন্তু পা জোড়া থেমে গেল কারো হাসির মিষ্টি ধ্বনিতে। সামনে তাকাতে আরেক দফা হৃদস্পন্দন থমকে গেল তার। আয়না হাস্যোজ্জ্বল মুখের দিকে অপলক তাকিয়ে রইল সে। মনে মনে ভাবলো, মেয়েটা এত সুন্দর করে হাসতে জানে, অথচ সবসময় মুখটা কেরকম গোমরা করে রাখে। আয়নার হাসি দেখতে দেখতে আদৃশের হাত নিচে বুকে চলে গেল। সে নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে তার। অন্য মেয়েরা তার গায়ে ঢলে পড়লেও যেখানে সে সহজে তাকায় না, আর তাকালো সেই চোখে থাকে আগুন দৃষ্টি, সেখানে সে আয়নার থেকে চোখ ফেরাতেই পারছে না। বারবার তার সাথে কেন এমন হচ্ছে? আহিলের ধাক্কায় আদৃশের ধ্যান ভাঙল। আহিল আদৃশকে টপকে দৌড়ে ওপরে চলে গেল। আহিলের যাওয়ার দিকে দেখতে গিয়ে আয়নার চোখ পড়ল আদৃশের ওপর। দৃষ্টি বিনিময় হলো দুজনের। আদৃশকে দেখা মাত্র আয়নার মুখের হাসি মিলিয়ে গেল, গাল জোড়া ছড়িয়ে পড়ল রক্তিম আভা। আয়না 1 সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত অন্যদিকে চলে গেল। এর মাঝে আনিকা আদৃশের হাত ঝাঁকি দিয়ে বলল, বউকে কত দেখবে, সারাদিনই তো দেখো, এবার বোনের দিকে একটু নজর দাও। আনিকার কথায় অপ্রস্তুত হয়ে গেল আদৃশ। হালকা কাশি দিয়ে বলল, কি বলছিস উল্টাপাল্টা? আনিকা ভাব নিয়ে বলল, হয়েছে হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, এবার আমার ম্যাটার সলভ করো। আদৃশ গম্ভীর কণ্ঠে বলল। কি সলভ করব? আনিকার নাকের পাটা ফুলিয়ে বলল, আহিল ভাইও আমাকে আবার পেতনি বলেছে, আমাকে রাগিয়েছে, সবসময় আমার পিছে লেগে থাকে। এখন তুমি ওর বিচার করবে, ও কেন আমার পিছে লেগে থাকে, নইলে বড় মামার কাছে তোমাদের দুজনের নামে বিচার দেব। হ্যাঁ, তোরা তোদের ঝামেলার মাঝখানে আমাকে কেন টানছিস? আনিকা আদৃশের হাত জড়িয়ে ধরে বলল, তুমি আমাদের বড় ভাইও লাগো, আমাদের একটা দায়িত্ব আছে না? তুমি ওকে বকে দিবা, না হলে খবর আছে তোমারও। এবার আমি যাই, ফ্রেশ হয়ে আসি। সেই কবে আমার মহান আম্মা যেন আমাকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলেছে, আর আমি এখানে আছি দেখলে জুতা নিয়ে তাড়া করবে। আনিকা কথা শেষ করে দৌড়ে উপরে চলে গেল। আদৃশ হালকা হাসলো বোনের ব্যবহারে। বোনটা তাদের এমনই পাগলাটে, এই রাগে এই হাসে। যেই আহিলকে এতক্ষণ মারার জন্য তাড়া করলো, কিছুক্ষণ পর সেই আহিলের গলা জড়িয়ে ঝুলে থাকবে, এটা ওটা আবদার করবে। খাবার টেবিলে বসে একত্রে খাবার খাচ্ছে সবাই, শুধুমাত্র আহিলের বাবা অনুপস্থিত। তিনি কোনো একটা প্রয়োজনে অফিস থেকে গেছেন। বাকি সবাই ফিরে এসেছে। সবাই খাবার খেলেও আয়না শুধু নাড়াচাড়া করছে। তার গলা দিয়ে খাবার নামছে না, কারণ তার পাশে আদৃশ বসে আছে। আয়নার ইচ্ছা করছে এক ছুটে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু পারছে না। আয়নার খাবার না খাওয়ায় বিষয়টা লক্ষ্য করলেন অনু বেগম, কিন্তু তিনি কিছু বললেন না। আদৃশও লক্ষ্য করেছে, কিন্তু সে কি বলবে বা করবে ভেবে পেল না। সে বুঝতে পারছে আয়না এমন করার কারণ। খাওয়া শেষে সবাই একে একে উঠে গেলে আয়না অনেক কষ্টে 3 বার লোকমা খেয়েছে মাত্র, আর খেতে পারেনি। সেও উঠে যাবে চিন্তা করলো, কিন্তু এতগুলো খাবার নষ্ট করতেও কষ্ট লাগছে তার। নিজের পাশে কারোর উপস্থিতি টের পেয়ে পাশে তাকালো আয়না, কারণ আদৃশ খাবার শেষ করে উঠে গেছে সবার আগেই। পাশে তাকিয়ে দেখলো অনু বসেছে। অনু আয়নার সামনে থেকে প্লেট নিয়ে খাবার মাখিয়ে তার মুখের সামনে ধরলো। অবাক হলো আয়না, মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। অনু মুচকি হেসে আয়নার মুখে খাবার পুরে দিল। আনন্দে আয়নার চোখের পানি চিকচিক করতে লাগলো। মনে একটা কথা আসতে লাগলো, ইস আমি কত সৌভাগ্যবতী।
এমন একজন শাশুড়ি মা পাওয়া মুখের কথা নয়। সৃষ্টিকর্তা যে তার ভাগ্যে এত ভালো কিছু লিখেছে ভেবে চোখের কোণে পানি জমল আয়ানার। অনু যত্ন সহকারে সম্পূর্ণ খাবার খাইয়ে দিল আয়ানাকে, আর আয়ানাও তৃপ্তি করে খেলো। তিনি হাত ধুয়ে আয়ানার মুখ মুছিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, আম্মা, খাবারে অনিয়ম করলে কিন্তু আমি খুব রেগে যাব। ঠিকমতো খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। সামনে তোমার কত বড় পরীক্ষা আছে। অসুস্থ হয়ে গেলে পড়াশোনা পিছিয়ে যাবে। তাই ঠিকমতো খাবার খাবে। আর নিজ হাতে খেতে ইচ্ছে না করলে আমাকে বলবে, আমি খাইয়ে দেবো আমার মেয়েকে। আয়নার চোখ অশ্রুসিক্ত হলো। কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে সব সময় শক্ত করে ঝাপটে ধরল অনুকে। অনুও পরশ মমতায় আগলে নিলেন। আয়নার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মেয়েটা তার অনেক বেশি আদরের আর নরম মনের ভেবে আলতো হাসলেন অনু বেগম। পড়া যা দিয়েছি তা কিন্তু কমপ্লিট হওয়া চাই। আমি যেন এসে সব পড়া পাই। আর যদি না পারো তাহলে শাস্তির জন্য প্রস্তুত থেকো। তখন কিন্তু কেউ ঠেকাতে পারবে না আমাকে। মাথায় রেখো, ওকে? আদৃশ কথা শেষ করে সোজা নিচে নেমে গেল। মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আয়না সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে এতক্ষণ নিচের রুমের সামনে এসে চিন্তা করছিল ভেতরে যাবে কি যাবে না। এর মাঝেই রুমের বাইরে আসে আদৃশ আর উপরোক্ত কথাগুলো বলে। আয়না দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে রুমে প্রবেশ করলো। এখন তাকে পড়তে বসতে হবে। রাত 10টা বাজে এখন। আয়না আদৃশ যাওয়ার পর থেকেই অনেকক্ষণ পড়েছে। বিকেলে 1 ঘন্টা ঘুমিয়েছিল। তারপর হালকা কিছু নাস্তা করে আবারও পড়তে বসেছে। হাত পা ব্যথা হয়ে যাওয়ার মাঝখানে একবার উঠেছিল। নিচে থেকে একটা ঘুরান দিয়ে এসে ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এখন আবারও পড়তে বসেছে। আদৃশ রুমে প্রবেশ করে দেখলো মনোযোগ সহকারে পড়ছে আয়ানা। তাই তাকে ডিস্টার্ব না করে নিঃশব্দে কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। হঠাৎ কেউ চেয়ার টেনে বসায় কেঁপে উঠল আয়ানা। ভয়াত্মক দৃষ্টিতে সামনের দিকে তাকাতে আদৃশের মুখটা চোখের সামনে ভেসে উঠল। আদৃশ অবাক হয়ে বলল, কথায় কথায় এত ভয় পাও কেন? আয়ানা কোনো জবাব দিল না, মাথা নিচু করে ফেলল। আদৃশ আয়ানার জবাবের অপেক্ষা না করে বলল, পড়া হয়েছে? আয়ানা মিনমিন করে বলল, মোটামুটি। আয়ানা জানে না তার হৃদয়পিণ্ড আজ ঢোল ড্রামের মতো বাজছে কেন। এমনিতে সে পড়াশুনো বরাবরই ভালো, খুব দ্রুত পড়া আয়ত্তে আনতে পারে। আর এখনও যে তার পড়া হয়নি এমন না, তার মোটামুটি সব পড়াই হয়েছে। কিন্তু আদৃশকে পড়া দিতে হবে ভাবলেই অর্ধেক পড়া মাথা থেকে হারিয়ে যাচ্ছে। আয়ানার অনেক বেশি নার্ভাস লাগছে। তার মনে হচ্ছে আদৃশ জিজ্ঞাসা করলে সে কিছুই পারবে না। আয়ানার ভয় কিছু সময়ের জন্য দূর করলো আদৃশ। বলল, চলো ডিনার করে আসি, দেন তোমার পড়া নেব। আয়না নীরবে সম্মতি দিল। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে দেখলো অনু, প্রীতি আর খালা মিলে টেবিল সাজাচ্ছে। ফ্রোস করে একটা শ্বাস ছাড়লো আয়ানা। অনু তাকে একটা কাজও করতে দিচ্ছে না। কোনো কাজে হাত লাগাতে দেখলেই তার একই কথা। বই খাতা সামনে নিয়ে বসে আছে আয়ানা। আদৃশ তাকে পড়া ধরার জন্য সামনে বসে আছে। ভয়ে অনবরত হাত মোচড়াচ্ছে সে। আদৃশ হয়তো আয়ানার মনের অবস্থা বুঝলো, তাই নরম গলায় বলল, ভয় পাওয়ার কিছু নেই। যা পারো ঠান্ডা মাথায় উত্তর দাও। আমাকে ভয় পাওয়ার কিছু নেই, ওকে? আমি বাঘও না আর ভালুকও না। আমি শুধু চাই তুমি সময় মতো পড়া কমপ্লিট করো, ফাঁকিবাজি না করো। এখন আমি যা জিজ্ঞেস করবো তা তুমি রিল্যাক্স হয়ে অ্যান্সার দেবে, ওকে? আয়ানা আদৃশের কথায় কিছুটা শান্ত হলো। আদৃশ বেশ অনেকগুলো প্রশ্ন করলো আয়ানাকে। আয়ানা মোটামুটি সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পেরেছে, 2-3টা ছাড়া। সেটা নিয়ে আপাতত আয়ানা ভয়ে আছে, যদি আদৃশ পানিশমেন্ট দেয়। কিন্তু সে আয়ানাকে পানিশমেন্ট নিয়ে কিছু বলল না, শুধু গম্ভীর গলায় বলল, আরও ভালো করে পড়তে হবে। আয়ানা মাথা নাড়ালো। আদৃশ পুনরায় আয়ানাকে পড়ানো শুরু করলো। পার হলো প্রায় 1.5 ঘন্টা। আদৃশ পড়া বোঝাতে বোঝাতে আয়ানার দিকে তাকিয়ে দেখলো সে ঘুমে ঢুলছে। আদৃশের যে ঘুম আসছে না তা নয়, তারও ঘুমে চোখ লাল হয়ে গেছে। সে বইটা বন্ধ করে দিল। আদৃশের বই বন্ধ করায় চকিত হলো আয়ানা। সোজা হয়ে বসলো। আদৃশ বলল, আজকের মতো এতটুকুই থাক, বাকিটা কাল সকালে বুঝিয়ে দেবো। যাও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো। আয়না মাথা নাড়িয়ে উঠে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো আদৃশ ঘুমিয়ে গেছে। যদিও ঘুমাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, চোখের ওপর হাত রেখে শুয়ে আছে সে। মাঝখানে একটা বালিশ দেওয়া। আয়না কোনো প্রকার শব্দ না করে ধীর পায়ে এগিয়ে রুমের লাইট বন্ধ করে এক কোণে গুটিয়ে ঘুমিয়ে পড়ল। আগের দিনের মতো আজকেও আদৃশের ঘুম আগে ভাঙলো আর আয়ানার হাত তার বুকের ওপর পেল।
তার বুকের ওপরে টি শার্টের অংশ শক্ত করে মুঠোয় পুরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। আদ্রিস সাবধানে আয়নার হাত ছাড়িয়ে উঠে পড়ল। ফ্রেশ হয়ে এসে আয়নাকে ঘুম থেকে তুলে দিল। তারপর নিয়ম অনুযায়ী 1.5 ঘন্টা পড়ানোর পর তাকে ছাড়ল। নাস্তা করে তাকে কোচিনে পৌঁছে দিয়ে নিজের গন্তব্যে চলে গেল। ক্লাসে বসে আছে আয়ানা। আজকেও সে আগেই এসেছে। মিথিলা আর দীপ এখনো আসেনি। আয়ানা ক্লাসরুমে ভালো করে একবার চোখ বুলালো। তাতে সে বুঝলো এখানে 4-5 জন করে আলাদা আলাদা গ্রুপ আছে। সে মনে মনে শুকরিয়া আদায় করলো দীপ আর মিথিলার জন্য। ভাগ্যিস তাদের পেয়েছে, না হলে এদের কারোর সাথে মেশার ক্ষমতা তার নেই। কাঁধে জোরে সোরে একটা থাবা পড়ায় লাফিয়ে উঠল আয়ানা। পাশে তাকিয়ে দেখলো মিথিলা দাঁত কেলিয়ে বসে আছে। না চাইতেও আয়ানা চোখ গরম করে তাকালো মিথিলার দিকে। মিথিলা হঠাৎ আক্রমণে প্রচণ্ড ভয় পেয়েছে। আয়ানা চোখ গরম করে তাকানো দেখে মিথিলা ভয়ে তো পেলই না, উল্টো আরও দাঁত কেলিয়ে বলল, আরে সুন্দরী দেখি রাগও করতে জানে। আয়না মিথিলার হাতে হালকা করে একটা বাড়ি দিয়ে বলল, তুই হঠাৎ করে মারলি কেন? আমি কত ভয় পেয়েছিলাম জানিস? মিথিলা খিলখিল করে হেসে জবাব দিল, মারলে যদি ভয় বা ব্যথাই না পাস তাহলে মেরে লাভ কি? আয়নার নাকের পাটা ফুলিয়ে মিথিলার হাতে আর একটা থাপ্পড় দিল, কিন্তু মিথিলার হাসি কমলো না। আয়নাকে ভয় পাওয়াতে পেরে সে বিশ্ব জয় করেছে এমন একটা ভাব নিচ্ছে। আয়না জিজ্ঞাসা করলো, তোর ফ্রেন্ড দীপ কই? মিথিলা হাসি থামিয়ে মুখ কুঁচকে বলল, ওই যে দেখ আইতাছে রাজার বাচ্চা। বেটা আস্ত একটা বজ্জাত। ওর জন্য প্রতিদিন আমার দাঁড়ানো লাগে, কিন্তু বেটার খোঁজই পাওয়া যায় না। আজকেও নামে না। পরে ওর বাসায় গিয়া টাইনা নিয়ে আসছি। দীপ ধূপ করে নিজের ব্যাগটা টেবিলে রেখে দুঃখী দুঃখী কণ্ঠে বলল, মিথিলা পেতনি, তোর জন্য আমি চুলে ভালো করে জেল লাগাতে পারি নাই। আর একটু পরে আইলে কি হইতো? চুলটাও তো ঠিক মতো সেট করতে পারলাম না। মিথিলা রাগি রাগি কণ্ঠে বলল, লবা রাখ তোর জেল। এমনিতেই তো চুল তোর কাউয়ার বাসা, জেল দিয়ে কি পার্মানেন্ট কাউয়ার বাসা বানাইতে চাস? এতই যখন সাজুগুজুর শখ, ভোর থেকে শুরু করতে পারো না? পরে পরে ঘুমাবা, আবার কোচিংয়ে আসার আগ মুহূর্তে সাজবা, তা তো হবে না মনু। কথায় না পেরে দীপ ফেসটাকে দুঃখী করে বলল, তুই একটুও ভালো না মিথিলা পেতনি। মিথিলা বলল, ওইটা আমি জানি, তোর ক লাগবো না। এদের ঝগড়া দেখে মিটমিট করে হাসছে আয়ানা। সে হাসি চাপিয়ে টপিক ঘোরানোর জন্য বলল, এখানে সবাই দেখি গ্রুপ আকারে থাকে, তোরা কোনো গ্রুপে নাই? মিথিলা মাছি তাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়িয়ে বলল, আরে না, আমাদের দুজনের সহজে কারোর সাথে বনে না। আর আমরা কারোর আন্ডারে চলতে পছন্দ করি না, নিজের মন মতো চলি। কিন্তু কোনো গ্রুপে গেলে দেখা যায় তাদের মন রক্ষা করে চলতে হয়। আরও অনেক ঝামেলা আছে। এই যেমন দেখ, ওই যে ফার্স্ট আর সেকেন্ড বেঞ্চে যে কজন আছে তারা সব ব্রিলিয়ান্টের দল। একদম কর্নারে যে ছেলেটা বসে আছে ও সবচেয়ে ব্রিলিয়ান্ট, তাই ওর সাথে মেশার জন্য বাকিরা সারাক্ষণ ওরে তেল মারে, যা আমাদের পক্ষে সম্ভব না। আর আমরাও এত ব্রিলিয়ান্ট না, আমরা আমাদের মতো থাকি। যারা ভাব দেখায় না তাদের সাথে টুকটাক কথা বলি। কথা বললেই বোঝা যায় কে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক, মিশতে ইচ্ছুক। যেমন তোকে দেখে অন্যরকম লেগেছে, তাই প্রথম দিনই ফ্রেন্ডশিপ করলাম। এখন পরবর্তীতে যদি অন্যরকম হয়ে যাস, তখন দেখা যাবে আমরা দুজনও তোর থেকে ধীরে ধীরে দূরে চলে যাব। জানিস, আমার আর দীপের বন্ধুত্বে একটা বিশেষ জিনিস আছে। আমরা প্রচুর ঝগড়া করি, সারাদিনই বলতে গেলে ঝগড়া করি, কিন্তু দিন শেষে আমরা একে অপরের বেস্তু। সেই ছোট থেকে আমরা এমন, ঝগড়া করে ব্রেকআপ করি, আবার তার 2 মিনিটের মাথায় প্যাচআপ হয়ে যায়। মিথিলার কথায় মৃদু হাসলো আয়ানা। এর মাঝে দীপ এগিয়ে এসে মিথিলাকে উদ্দেশ্য করে বলল, জান, ইমোশনাল হয়ে গেলাম তোর কথায়। দেখছস আমি কত ভালো, তুই নিজেই শিকার গেলি। আমার খুব কান্না পাচ্ছে, আয় গলা জয়রা কাঁদি। মিথিলা মুখ ঝামটা মেরে বলল, দীপের বাচ্চা দূরে যা। দীপ দাঁত কেলিয়ে বলল, বিয়ে হলো না আর বাচ্চা? অবশ্য তোর কারণেই তো মেয়ে পটাতে পারি না, নাহলে এতক্ষণে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে যেতাম। মিথিলা আয়ানারকে টপকে দীপের হাতে জোরে একটা চিমটি দিয়ে বলল, রাগাবি না একদম, বলে দিলাম। কিন্তু দীপ তো দীপই, সে এটা ওটা বলে মিথিলাকে রাগিয়ে দিতে লাগলো। আয়ানার ভীষণ ভালো লাগলো তাদের এই বন্ধুত্ব দেখে। মনে পড়ে গেল কলেজ ফ্রেন্ড রিয়ার কথা। মেয়েটা তাকে অনেক ভালোবাসতো। গরিব হলেও কি হবে, মেয়েটার মন অনেক বড়। আয়নার হুট করে ইচ্ছা জাগলো রিয়ার সাথে দেখা করার। সে ভাবলো আদ্রিসকে বলে দেখবে। রিয়ার বাড়ি সে চেনে, যদি আদ্রিস তাকে নিয়ে যায়, না জানি মেয়েটা কেমন আছে।
রাত 1টা বাজে। আয়ানা এখনো পড়েই যাচ্ছে দেখে মুখ দিয়ে একটা চো জাতির শব্দ বের হলো আদৃশের। আগামীকাল কোচিংয়ে তার প্রথম পরীক্ষা, সেই উপলক্ষে সে পড়েই যাচ্ছে। আদৃশ বোঝে না সে এত কি পড়ে, এমন না যে তার পড়া হয়নি। আদৃশ নিজে পড়া ধরেছে, করতে দিয়েছে। আয়না মোটামুটি সবটাই পেরেছে, তারপরও সে একই জিনিস বারবার পড়ছে দেখে বিরক্ত হলো আদৃশ। সে ভেবেছিল আয়না পড়া চোর হবে, কিন্তু এখন বুঝতে পারছে এই মেয়ে অতিরিক্ত পড়ুয়া। সে আয়নার সামনে গিয়ে তার বইটা বন্ধ করে দিল। আয়না পড়া শেষ করছে না দেখে সে এতক্ষণ সোফায় বসে কিছু ফাইল চেক করছিল, কিন্তু এই মেয়ে ওঠার নামই নাই দেখে নিজেই উঠে এসে বই বন্ধ করলো। বই বন্ধ করায় অবাক হলো আয়ানা। চোখ বড় বড় করে আদৃশের দিকে তাকালো। আদৃশ কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, কি সমস্যা? একই জিনিস বারবার কেন পড়ছো? যা পারো তাই এনাফ, আর পড়ার দরকার নেই। এখন ঘুমাতে চলো, অনেক রাত হয়েছে। বাকিটা সকালে আবার দেখে নিও যদি ইচ্ছে হয়, ওকে? আয়না মুখটা নিমিষেই কাদো কাদো হয়ে গেল। সে মোটামুটি ভালো প্রিপারেশন নিয়েছে তা ঠিকই, তবে যতবারই কালকের এক্সাম দিতে হবে কথাটা মাথায় আসছে ততবারই তার মনে হচ্ছে সে সব ভুলে গেছে। অনেক বেশি নার্ভাস সে। আর মিথিলার কাছে ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কথা শুনে তার মনে হয়েছে সে ওদের ধারে কাছেও যেতে পারবে না। তবে সে চায় নিজের বেস্টটা দিতে। আদৃশ হয়তো আয়ানার মনের কথাগুলো ধরে ফেললো। সে আয়নার সামনে চেয়ারে বসে বলল, তোমার হয়তো মনে হচ্ছে তুমি কিচ্ছু পারবে না, বা তোমার কিছু মনে নেই। আসলে ব্যাপারটা কিন্তু তেমন না, তোমার সবটাই মনে আছে, কিন্তু ভয়ের কারণে তোমার এমনটা মনে হচ্ছে। তাই নিজের ভয়কে দূর করো। আমি তো তোমার পড়া নিলাম, আর তুমি পেরেছো, তাহলে ভয়ের কি আছে? কালকেও দেখো পারবে। আর অন্যের সঙ্গে কখনো নিজের তুলনা করতে যাবে না। সবসময় এই কনফিডেন্স রাখবে যে আমি বেস্ট, আমি পারবই। দেখবে তুমি সব পারবে। এখন চলো তো ঘুমাবে। আর বেশি প্রেশার নিলে পরে দেখা যাবে মাথা হ্যাং হয়ে যাবে, আর যা পড়েছো না তাও ভুলে যাবে। আয়না সম্মতি জানিয়ে উঠে পড়ল। সে আসলে কনফিডেন্সের অভাবে ভুগছিল, যা আদৃশের কথায় বেড়ে গিয়েছে। আজও ঘুম ভাঙার পর আয়ানার হাত নিজের বুকের ওপর পেল আদৃশ। প্রতিদিনই এভাবেই থাকে। এই কদিনে আদৃশের অভ্যাস হয়ে গেছে এই জিনিসটা। সে আয়ানার মুখের দিকে তাকিয়ে আলতো হাসলো। মেয়েটাকে তার একেবারে আদুরে বাচ্চা লাগে। আদৃশ ধীরে ধীরে আয়ানার হাত সরিয়ে উঠে বসলো। আয়নার দিকে তাকিয়ে চিন্তা করলো, যদি মেয়েটা দেখতে পেত সে প্রতিদিন আমার বুকের ওপর হাত রেখে ঘুমায় তাহলে কি লজ্জাটাই না পেত। আদৃশ ফ্রেশ হয়ে এসে আয়নাকে ডেকে দিল। নিয়ম অনুযায়ী সব শেষে তাকে কোচিনে নিয়ে আসলো। কোচিনের সামনে গাড়ি থামতেই আয়না সিট বেল্ট খুলতে লাগলো নামার জন্য। আয়না নামবে এমন সময় আদৃশ তাকে ডেকে বলল, ভয় পাবে না, দেখবে পরীক্ষা ভালো হবে। এটা কোচিং টেস্ট, ওকে? এত চিন্তা করার কিছু নেই। ঠান্ডা মাথায় রিল্যাক্স হয়ে পরীক্ষা দেবে। আর আজকে আমি নিতে আসবো। আজ আমার তেমন কোনো প্রেশার নেই, ওকে? আয়না মাথা নেড়ে বেরিয়ে গেল গাড়ি থেকে। আদৃশ আয়নার যাওয়ার পানে তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায়। পরীক্ষা শেষে খাতা জমা দেওয়ার পর আয়না মাথায় একটা গাঁটটা মারল মিথিলা। আয়না মাথা ডলতে ডলতে মিথিলার দিকে চোখ গরম করে তাকালো। মিথিলা দাঁত কেলিয়ে বলল, কিরে, একদম ফাটিয়ে পরীক্ষা দিলি দেখি। বাহ বাহ। এর মধ্যে দীপও এগিয়ে এলো। মিথিলার সাথে তাল মিলিয়ে বলল, হয়, ঠিক বলছস। ঝাঁকানাকা এক্সাম দিচ্ছে, কিন্তু গার্ডটা ভালো পড়ে নাই রে, নাইলে ভালো করে দেখতে পারতাম। আয়না দীপ আর মিথিলার কথায় মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ, এক্সাম ভালোই হয়েছে রে। তোদের কেমন হয়েছে? মিথিলা বলল, মোটামুটি, বেশি ভালোও না আবার খারাপও না। আর দীপ দুঃখী দুঃখী মুখ করে আয়নাকে উদ্দেশ্য করে বলল, আমারও মোটামুটি হয়েছে, কিন্তু গার্ডটা একটু ভালো পড়লে তোরটাও ভালো করে দেখতে পারতাম আর ফাটাইয়া পরীক্ষা দিতাম। দীপের এক্সপ্রেশন দেখে আয়না আর মিথিলা দুজনেই হেসে দিল। এই কদিনে আয়না দীপের সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। দীপের আচার আচরণে সে বুঝেছে দীপ অনেক ভালো ছেলে, কিন্তু একটু দুষ্টু। আয়না দীপ আর মিথিলার সাথে কথা বলতে বলতে নিচে নামলো। তার এক পাশে দীপ আর এক পাশে মিথিলা। নিচে নামতে মিথিলা দীপকে আয়নার সাথে দাঁড়াতে বলে চিপস কিনতে দোকানে গেল। আয়না চারপাশে একবার চোখ বোলালো আদৃশ এসেছে কিনা দেখার জন্য, কিন্তু আদৃশকে দেখতে না পেয়ে দীপের সাথে গল্প করতে লাগলো। আদৃশ কোচিনের সামনে এসে গাড়ি থামালো। তার আসতে বোধ হয় একটু লেট হয়েছে বুঝতে পেরে দ্রুত চারপাশে আয়নাকে খুঁজতে লাগলো, কিন্তু সামনের দিকে চোখ যেতেই চোয়াল শক্ত হয়ে গেল আদৃশের। আয়না একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে দেখে রাগে চোখ লাল হয়ে গেল তার।
কই তার সাথে কথা বলার সময় তো ঠিকভাবে নজরও মেলায় না, আর এইখানে বাইরে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আদৃশের মনে হচ্ছে কেউ তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। তার এমন কেন মনে হচ্ছে সে জানে না, আর এই মুহূর্তে জানতেও চাচ্ছে না। তার শুধু মনে হচ্ছে ওই ছেলেটার কাছ থেকে আয়নাকে সরাতে পারলে বুঝি তার শান্তি লাগবে। আদৃশ গাড়ি থেকে বেরিয়ে ধূপধাপ পা ফেলে চলল আয়নার কাছে। হঠাৎ হাতের টান পড়ায় হতভম্ব হলো আয়না। সামনে তাকিয়ে আদৃশকে দেখে অবাক হলো সে। আদৃশ এক মনে তার হাত ধরে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। হাত অনেক শক্ত করে ধরায় ব্যথা পাচ্ছে সে। আয়না কেন যেন মনে হচ্ছে আদৃশ কোনো কারণে অনেক রেগে আছে। তাই সে কোনো শব্দ বা বিরোধ না করে আদৃশের সাথে চলতে লাগলো। আদৃশ গাড়ির দরজা খুলে দিতে আয়না ভেতরে ঢুকে গেল। আদৃশ দরজা লক করে নিজের ড্রাইভিং সিটে চলে আসলো। অন্যদিকে এখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে দীপ। সব কিছু তার মাথার ওপর দিয়ে গেল। আর মিথিলা হঠাৎ হওয়া কাণ্ডে টাসকি খেয়েছে। সে চিপস নিয়ে আসছিল, এর মাঝে আয়নার হাত ধরে নিয়ে গেল একটা যুবক। সে দীপের কাছে এসে দীপের কাঁধে বাড়ি দিতেই হুঁশ ফিরল দীপের। মিথিলা দীপকে বলল, দোস্ত, ওই হ্যান্ডু ছেলেটা কে রে? আর আয়ানাকে এভাবে নিয়ে গেল কেন? দীপ কাঁধ উঁচিয়ে ঠোঁট উল্টে বলল, কি জানি, আমার তো সব মাথার উপর দিয়ে গেল। হতে পারে আয়নার ভাই অথবা পরিচিত কেউ। দেখলি না আয়নার সাথে চুপচাপ হয়ে গেল। মিথিলা দীপের দিকে তাকিয়ে বলল, হবে হয়তো কেউ। সে দীপের হাতে চিপসের প্যাকেটটা ধরিয়ে দিয়ে দুই হাতে মুখ ঢেকে বলল, দোস্ত, আমি না ক্রাশ খাইছি। দীপ বাঁকা চোখে তাকিয়ে বলল, তুই তো উঠতি বয়েতে ওর উপর ক্রাশ খাইতে থাকস, এখন আবার কার উপর খাইলি? মিথিলা লজ্জা লজ্জা ভাব করে বলল, ওই যে ওই ছেলেটার ওপর যে আয়ানাকে নিয়ে গেল। ইস, কি হ্যান্ডু ছেলেটা। হুদাই রাত তোর সব ফাউল প্যাচাল মাইয়া। দীপ কথাটা বলে একটু আগালো রিস্কা ঠিক করার জন্য। মিথুও মুখ গোমরা করে দীপের পিছু নিল। মনোযোগ সহকারে কার ড্রাইভ করছে আদৃশ। আয়না বারবার কোনা চোখে আদৃশকে পর্যবেক্ষণ করছে। গাড়িতে ওঠার পর থেকে একবারও আদৃশ তার দিকে তাকায়নি, না কোনো কথা বলেছে। চুপচাপ ড্রাইভ করছে। কোনো কারণে চোখ মুখ লাল হয়ে আছে তার। তাই কিছুক্ষণ পর পর দেখতে লাগলো আয়ানা। নিজেও কোনো কথা বলল না। বাড়ির সামনে গাড়ি থামায় নামতে নিল সে। ছেলেটা কে ছিল? আদৃশের গম্ভীর কণ্ঠে পা জোড়া থেমে গেল আয়ানার। হঠাৎ কোনো ছেলের সম্পর্কে জানতে চাওয়া আদৃশের কথা মানে ঠিক বুঝে উঠতে পারল না সে। আদৃশের দিকে ঘুরে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। আয়নার কাছ থেকে জবাব না পেয়ে আরও রেগে গেল আদৃশ। রাগে চেঁচিয়ে উঠল সে। কথা কেন বলছো না স্টুপিড? কে ছিল ছেলেটা? আদৃশের চেঁচানোতে ভয় কেঁপে উঠল আয়ানা। এই বাড়িতে আসার পর থেকে আজ প্রথম আদৃশকে এতটা রাগ করতে দেখলো সে। ভয়ে তার চোখে পানি চলে আসলো। কিন্তু আদৃশ আরও রাগ করবে ভেবে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কোন ছেলে? আদৃশ জানে না তার এত কেন রাগ হচ্ছে। ইচ্ছা করছে আয়ানাকে তুলে আছাড় দিতে, কিন্তু আয়ানা ভয় পাচ্ছে দেখে নিজেকে শান্ত করলো আদৃশ। কপালে হাত ঘষতে ঘষতে বলল, যার সঙ্গে কোচিংয়ের নিচে দাঁড়িয়ে হা হা হে করছিলে, কে ছিল সেটা? আয়নার মুখটা হাঁ হয়ে গেল। সে নিজেই অবাক ভাব দূর করে মিনমিন করে বলল, ও দীপ, আমার সাথে পড়ে, আমার ফ্রেন্ড। আদৃশ নিজের রাগ নিয়ন্ত্রণ করে আয়নাকে বলল গাড়ি থেকে বেরিয়ে যেতে। আয়না দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসলো। দৌড়ে বাড়িতে ঢুকে গেল। তার মনে হচ্ছে এতক্ষণ তার দমটা আটকে ছিল। সে বুঝতে পারছে না দীপের সাথে কথা বলার জন্য আদৃশ এতটা রিয়েক্ট করলো কেন। আদৃশ গাড়ি থেকে বেরিয়ে গাড়ির গায়ে সজোরে আঘাত করলো। নিজের চুল খামচে ধরে বলতে লাগলো, কি হচ্ছে এগুলো আমার সাথে? ওকে একটা ছেলের সঙ্গে কথা বলতে দেখে এত রাগ হচ্ছে কেন আমার? ওর ছেলে বন্ধু থাকতেই পারে, ও তাদের সঙ্গে কথা বলতেই পারে, কিন্তু কিন্তু আমার সহ্য কেন হচ্ছে না? কেন সহ্য করতে পারছি না আমি? কেন কেন? নিজের রুমে অনবরত পায়চারি করছে আদৃশ। আসার পর থেকে এখন পর্যন্ত একবারও আয়ানা দেখা পায়নি সে। আর এতেই তার হাঁসফাঁস অবস্থা। লজ্জা বা সংকোচ বোধের কারণ কাউকে জিজ্ঞাসাও করতে পারেনি আয়ানার কথা। তবে সে জানে আয়না এই মুহূর্তে আনিকার রুমে ঘাপটি মেরে বসে আছে। আয়নার এরূপ ব্যবহারে প্রচুর রাগ হচ্ছে তার। ইচ্ছা করছে আশেপাশে সব ভেঙে চুরে ফেলতে। আদৃশ রাগের হাতে পাশের ফুলদানিটা উঠালো ভাঙার জন্য। কিছুক্ষণ ফুলদানিটা জায়গায় রেখে নিজের চুল খামচে ধরে সোফায় বসে পড়ল সে। বিড়বিড় করে বলতে লাগলো, কার জন্য ভাঙচুর করতে যাচ্ছিলাম আমি? উফ, কি হচ্ছে আমার সাথে?
ওকে না দেখতে পেয়ে কেন এত রাগ হচ্ছে আমার। আর এই মেয়েটাও একটু রাগ দেখিয়েছি বলে পালিয়ে বেড়াচ্ছে আমার কাছ থেকে, ইগনোর করছে আমাকে। তাতে কি, দিন শেষে তো এখানেই ফিরতে হবে, তখন দেখো কি হাল করি। কথাটা বলে বাঁকা হাসলো আদৃশ। অন্যদিকে আনিকার রুমের বেডে গোল হয়ে বসে আছে আয়ানা। এখন রাত 8টা বাজে। বাড়িতে আসার পর আদৃশ আসার আগে রুম থেকে কাপড় আর 2টা বই নিয়ে আনিকার রুমে চলে এসেছে সে। আনিকা তখন ভার্সিটিতেই ছিল। আনিকার রুমে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল সে, যাতে কেউ খেতে ডাকতে আসলেও আর না ডাকে। কিছুতেই আদৃশের সামনে যাওয়ার সাহস পাচ্ছে না আয়ানা। সেই সময়ের কথা মনে পড়লে এখনো বুক ধুকপুক করছে তার। আদৃশ যে রাগী এটা সে নিজেই বলেছিল আগে, কিন্তু আজ নিজের চোখে তার রাগ দেখে প্রচুর ভয় পেয়েছে আয়ানা। বিকেলে ঘুম থেকে ওঠার পর অনু এসে খাইয়ে দিয়ে গেছে তাকে। তারপর থেকে আনিকার সাথে পড়বে বলে বাহানা দিয়ে আনিকার সাথেই আছে সে। আনিকা বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কিন্তু কিছু জিজ্ঞাসা করেনি আয়ানাকে এই ব্যাপারে। রাতে খাবারের ডাক পড়লো, নড়ল না আয়ানা। বাহানা দিল বিকেলে খাবার খাওয়ায় আর সন্ধ্যায় নাস্তা করার পেট ভরা তার, এখন আর কিচ্ছু খেতে পারবে না। তাই কেউ আর জোর করলো না। আনিকা নিচে চলে গেল খেতে। আনিকা নিচে নেমে টেবিলে বসে পড়ল। টেবিলে সবাই উপস্থিত, শুধু আয়ানা বাদে। আদৃশের চোখ একজনকে অনবরত খুঁজে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তিই দেখা নেই। আনিকা আদৃশের পাশে বসে তার কানের কাছে ফিসফিস করে বলল, কি ভাইও, কাউকে খুঁজছো নাকি? আনিকার কথায় অপ্রস্তুত হলো আদৃশ, কোনো রকমে বলল, না না, কাকে খুঁজতে যাব? আনিকা আগের মতোই ফিসফিস করে বলল, থাক, আর ঢং করতে হবে না। বউকে খুঁজছো বললেই তো পারো। তোমার বউ খাবে না, বিকালে খাবার খেয়েছে আর সন্ধ্যায় আমাদের জোর করায় নাস্তা খেয়েছিল, তাই এখন আর কিছু খাবে না। তবে প্যারা নিও না, ঘুমানোর আগে ঠিক পাঠিয়ে দেবো। আদৃশ আনিকার দিকে চোখ গরম করে তাকালো। আনিকা ভয়ে না পেয়ে উল্টো হাসতে লাগলো। আদৃশের অপর পাশ থেকে আহিল ফিসফিস করে বলল, বউ ছাড়া ভাইয়ের অবস্থা পুরাই চিনি ছাড়া চায়ের মতো, একদম তেতো ফিকা। আহিলের কথা কানে যাওয়ায় এবার বেশ শব্দ করে হাসতে লাগলো আনিকা। আহিলও সাথে তাল মিলাচ্ছে। সবাই ওদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে হাসি থামালো তারা। খাওয়ায় মনোযোগ দিল দুজনই। ওরা দুজনই থেমে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচল আদৃশ। দুইটাই বিচ্ছু। রুমের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে আয়ানা। ভেতরে যাবে কি যাবে না, কি করবে বুঝতে পারছে না সে। ভয়ে বুকটা কাঁপছে, যদি আদৃশ আবার বকে। সে ভেবেছিল আজ আনিকার রুমেই থেকে যাবে, কিন্তু আনিকার রুমে এসেই বলল, কি ব্যাপার আয়না পাখি, ঘুমাবে না নাকি আজকে? যাও রুমে ঘুমিয়ে পড়ো, অনেক তো রাত হলো, যাও যাও। তাকে ঠেলে ঠুলে রুম থেকে বের করে দিল আনিকা। আয়ানা কয়েকবার তার সাথে থাকার কথা বলতে চেয়েছিল, কিন্তু এই কথা বললে আনিকা সন্দেহ করতে পারে, তাই কিছু বলেনি, চুপচাপ চলে এসেছে। তবে এখন যে রুমে যেতে ভয় লাগছে। আয়ানা ভাবলো ড্রয়িং রুমে চলে যাবে, সবাই হয়তো ঘুমিয়ে গিয়েছে এতক্ষণে। যেই পা উল্টো দিকে ফিরলো, পেছন থেকে ডাক পড়ল আয়ানার, চুপচাপ রুমে এসো। আয়না পেছন ফিরে দেখলো রুমের দরজায় আদৃশ দাঁড়িয়ে আছে। আদৃশের গম্ভীর চাহনি দেখে তাকে উপেক্ষা করার সাহস পেল না আয়ানা। ধীর পায়ে রুমে প্রবেশ করলো। আয়ানা ভেতরে ঢুকতেই ধুম করে দরজা লাগালো আদৃশ, যেন সব রাগ দরজার ওপর ছাড়তে চায়। দরজা লাগানোর শব্দে ভয়ে দেয়ালের সাথে মিশে গেল আয়ানা। আদৃশ আয়ানা দুই পাশের দেয়ালে হাত ঠেকিয়ে তার দিকে ঝুঁকে আসলো। আদৃশের এভাবে এতটা কাছে আসায় চোখ খিচে বন্ধ করে দেয়ালের সাথে আরও সিটিয়ে গেল আয়ানা। কানের ওপর গরম নিঃশ্বাস আছড়ে পড়ায় মৃদু কম্পন ধরে গেল তার শরীরে। আদৃশ আয়ানার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, তোমার সাহস তো কম নামে, আমাকে ইগনোর করছো তুমি, আবার বাইরের ছেলের সাথে হা হা হি করো। আর সারাদিন অনেক জ্বালিয়েছ, তার শাস্তি তো পেতেই হবে। শাস্তির কথা শুনে ভয়াত্মক দৃষ্টিতে আদৃশের পানে চাইল আয়ানা। এই মুহূর্তে আদৃশ তার খুব নিকটে দাঁড়িয়ে আছে। দুজন এতটাই কাছাকাছি যে তাদের নাক ছুঁই করছে। আদৃশের কণ্ঠ শান্ত হলেও কথাগুলো ভয়ানক লাগছে আয়ানার। হুট করে আদৃশ দূরে সরে গেল। আয়ানা হাত ছেড়ে বাঁচল আদৃশ দূরে যাওয়ায়। আদৃশ সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসলো। তার ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি, যা দেখে ভয় পাচ্ছে আয়ানা। সে এখনো আগের মতোই দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে আছে। আদৃশ এবার গম্ভীর রাগী কণ্ঠে বলল, কান ধরো। আদৃশের হঠাৎ এমন আজব কথায় মুখ হাঁ হয়ে গেল আয়ানার।
সে হাবলার মতো আদৃশের দিকে তাকিয়ে রইল। তার বুঝে আসছে না সে ঠিক শুনছে কিনা ভুল। আয়ানাকে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে ধমক দিল আদৃশ। ধমকে বলল, কি বললাম শোনোনি? কান ধরো ফার্স্ট। লেট করলে কিন্তু পানিশমেন্ট আরও বাড়বে। তখন কিন্তু এক পায়ে কান ধরে দাঁড় করে রাখবো, ওকে? আদৃশের ধমকে লাফিয়ে উঠল আয়ানা। পুরো কথা শুনে মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে গেল। কান কেন ধরবো? কি করেছি আমি? আদৃশ বলল। আজ কোনো পড়াশোনা করনি, তার শাস্তি তুমি এখন পাবে। আয়না কি বলবে ভেবে পেল না। সে আসলেই কিছু পড়েনি। বই সাথে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু পড়ার মন বসাতে পারেনি। সে কাঁদো কাঁদো চেহারায় আদৃশের দিকে তাকালো। আদৃশকে চোখ রাঙিয়ে তাকাতে দেখে ধীরে ধীরে নিজের কান ধরল আয়ানা। ঠোঁট উল্টে বারবার নাক টানছে সে, যে কোনো সময় কেঁদে ফেলবে। নিজের মায়ের বাড়িতে বকাশোনা মার খাওয়াতে সে অভ্যস্ত ছিল, কিন্তু এই বাড়িতে এই প্রথম এমন হচ্ছে। স্বামী নামক মানুষটার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে আয়ানার। আয়ানার মুখের অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছে আদৃশের। সে আগেই ঠিক করে রেখেছিল আয়ানা আসলে তাকে একটা শাস্তি দিবে। এতক্ষণ রেগেও ছিল, কিন্তু আয়ানাকে দেখা মাত্রই তার রাগ কিভাবে যেন উড়ে গেছে। তারপরও সে রাগ করার ভান ধরেছে একটু মজা নেওয়ার জন্য। আয়ানার হঠাৎ কান্নায় ভরকে গেল আদৃশ। সে তো 2 মিনিট পরই কান ছেড়ে দিতে বলতো, কিন্তু আয়ানা যে এত অল্পতেই এভাবে কেঁদে ফেলবে বুঝতে পারেনি সে। অন্যদিকে কান ছেড়ে 2 হাতে মুখ ঢেকে ডুকরে কাঁদছে আয়ানা। পড়া না পারার জন্য এর আগে কখনোই শাস্তি পায়নি সে। সব কিছুর পেছনেই তো আদৃশই আছে, আর শাস্তি তাকেই পেতে হচ্ছে। একে তো আদৃশ তাকে কান ধরিয়েছে, তার উপর তাকে দেখে হাসছিল। এটা দেখে নিজেকে আর সামলাতে পারেনি আয়ানা। আয়ানাকে কাঁদতে দেখে আদৃশের মনটা অস্থির হয়ে উঠল। সে দ্রুত পায়ে আয়নার কাছে এগিয়ে আসলো, কিন্তু কি বলবে বা কিভাবে সান্ত্বনা দিবে ভেবে পেল না। তারপরও গলা ঝেড়ে বলতে লাগলো, আই এম সরি, প্লিজ কেঁদো না, আমি তোমার সঙ্গে একটু মজা করছিলাম। আদৃশের কথায় আয়নার কান্নার শব্দ আরও বেড়ে গেল। আদৃশ কি করবে ভেবে পেল না। সে আয়নার হাত সরানোর চেষ্টা করতে লাগলো। একটুখানি জোর প্রয়োগ করার পরে আয়না হাত সরাতে সক্ষম হলো সে। সারা মুখে চোখে পানি লেপটে আছে, নাক মুখ লাল হয়ে আছে। আয়না একবারও আদৃশের দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে চোখের পানি ফেলেই যাচ্ছে। আদৃশ আয়নার 2 গালে হাত রেখে চোখের পানি মুছে দিল। আয়নার কান্নার শব্দ কমে এসেছে, কিন্তু এখনও ফুপিয়ে যাচ্ছে সে। আয়নাকে এভাবে কাঁদতে দেখে কষ্ট হচ্ছে আদৃশের। নিজের ওপর রাগ হচ্ছে তার। কেন যে এমনটা করতে গেল? আদৃশের হুট করে ইচ্ছে হলো আয়নাকে নিজের মাঝে আবদ্ধ করে নিতে। কেন যেন সে নিজের ইচ্ছেটাকে দমাতে পারল না। অজান্তেই জড়িয়ে নিজের বুকের মাঝে আবদ্ধ করলো আয়নাকে। আয়নাও ভদ্রমের মতো লেপে রইল আদৃশের বুকে। তার আপাতত কোনো হুঁশ নেই, সে নিজের কান্নাতেই ব্যস্ত। আদৃশের শার্ট মুঠ করে ধরে বুকে মুখ গুজে কাঁদতে লাগলো সে। আদৃশ মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হয়েছে তো, আর কত কান্না করবে তুমি? আমি তো সরি বললামই, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম। তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিয়েছো। সারাদিন কেন রুমে আসোনি? আর আমি তো আগেই বলেছিলাম পড়া না পারলে তোমাকে পানিশমেন্ট দেবো। আপনার ভয়ে তো রুমে আসিনি। আপনি যদি আবার রাগ করেন, আর পড়াও তো আপনার কারণেই হয়নি। আদৃশ হালকা হেসে বলল, ও, এখন সব দোষ আমার, তাই না? আচ্ছা, মেনে নিচ্ছি, সব দোষ আমার। কিন্তু কে যেন নাকের পানি চোখের পানি দিয়ে আমার পুরো শার্টটা ভিজে ফেলেছে। ইস! আদৃশের কথায় সম্মতি ফিরল আয়ানার। ছিটকে দূরে সরে গেল সে। তাকিয়ে দেখলো সত্যি আদৃশের শার্টের একটা অংশ ছিঁড়ে গেছে। আদৃশের মুখের দিকে তাকাতেই দেখলো মিটমিট করে হাসছে সে। ভীষণ লজ্জা পেল আয়ানা। অজান্তেই কতটা কাছে চলে গিয়েছিল সে আদৃশের। আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না আয়ানা। এক ছুটে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অপরদিকে আয়ানার কাণ্ডে বেশ শব্দ করে হেসে ফেলল আদৃশ। বুঝতে পারল বেচারি প্রচুর লজ্জা পেয়েছে, তবে তার মজাই লেগেছে আয়ানাকে লজ্জা দিতে। সময় বহমান কেটে গেছে বেশ কয়েকটা দিন। আজ কোচিংয়ে এক্সামের রেজাল্ট দিয়েছে আয়ানার। 2 মার্কের জন্য প্রথম হতে পারেনি সে। যেই ছেলেটা শুরু থেকে প্রথম হয়ে আসছিল সেই প্রথম হয়েছে, কিন্তু মাঝখান থেকে আসা একটা মেয়ের রেজাল্ট ক্লাসের অনেকেরই চমকে গিয়েছে, বিশেষ করে ব্রিলিয়ান্ট দলের ছাত্রছাত্রীরা।
তারা এতদিন আয়ানাকে দেখেও দেখতো না, কিন্তু রেজাল্ট দেখার পর অনেকেই এগিয়ে এসেছিল তার সাথে কথা বলার জন্য। আয়ানা সবার সাথে নির্মস্ব ভাষায় কথা বলেছে। তাদের মাঝে অনেকেই তার সাথে বন্ধুত্ব করারও চেষ্টা করেছে, কিন্তু সে এই বিষয়টা খুবই সাবধানতার সাথে এড়িয়ে গেছে। কারণ আয়ানা জানে তার রেজাল্ট দেখে যারা তার সাথে বন্ধুত্ব করতে এসেছে তারা সবাই স্বার্থদ্বেষী মানুষ। তারা কেবল নিজেরই স্বার্থ বোঝে। স্বার্থ পূরণ হলে তাদের আর খোঁজ পাওয়া যাবে না। তার প্রকৃত বন্ধু হলো দীপ আর মিথিলা, কারণ তারা দুজনেই তার ফলাফল আর যোগ্যতা দেখেনি, বরং দেখেছে তার চরিত্র এবং ব্যবহার। আয়ানা কিছুটা মন খারাপ হয়েছে, প্রথম হতে পারেনি তাই, আর আদৃশও তাকে বকা দেবে এমনটা ধারণা তার। আয়ানার মুড অফ করে বাসায় আসলো, ফ্রেশ হয়ে খেতে বসলো সে। আজ আদৃশ আসেনি, হয়তো কাজের চাপে বেশি। আজও আয়ানার খাবার নাড়াচাড়া দেখে তাকে খাইয়ে দিলেন অনু বেগম। তিনি বুঝতে পারছেন কিছু একটা হয়েছে যার কারণে আয়ানার মন খারাপ। তিনি ঠিক করলেন খাওয়ানোর পর জিজ্ঞাসা করবেন আয়ানাকে। খাওয়ানোর পর তিনি আয়ানার কাছে জানতে চাইলে তার কেন মন খারাপ। আয়ানার রেজাল্টের ব্যাপারে সবটা অনু বেগমকে বলল। অনু বেগম আলতো হাসলেন, আয়ানার গাল টেনে দিয়ে বললেন, এইটুকুতে এত মন খারাপ করলে চলবে? এই এক্সামে প্রথম হতে পারোনি তো কি হয়েছে, এর পরেরটা তো হবে। সামনে আরও কত পরীক্ষা পড়ে আছে, চেষ্টা করতে থাকো, দেখবে তুমি প্রথম হবে এর পরের বার। আয়না মুচকি হাসলো। সে জানতো অনু বেগম এমন কিছুই বলবে। তার প্রতিটা কথা হারানো মনোবল ফিরে পায় আয়ানা। সে অনু বেগমের কোলে মাথা রেখে বলল, একটু মাথায় হাত বুলিয়ে দেবে আম্মু? আয়ানা আবদারের পরম মমতাময়ী মায়ের মতো তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো অনু বেগম। আয়ানার মমতার পরিপূর্ণ হতে ছোঁয়ার শান্তিতে চোখ বুজে ফেলল। মনে মনে ভাবতে লাগলো, ইস কত না শান্তি এই কোলে, এই হাতের ছোঁয়ায়। রাতে আদৃশ আসার পর ভয়ে ভয়ে নিজের রেজাল্ট সম্পর্কে আদৃশকে জানালো আয়ানা। আদৃশের গম্ভীর মুখ দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলল সে। এই বুঝি তাকে বকবে, কিন্তু এমন কিছুই হলো না। আদৃশ স্বাভাবিকভাবেই বলল, চেষ্টা করতে থাকো, ফলাফল আরও ভালো করবে ইনশাল্লাহ। আদৃশ কথা শেষ করে পড়াতে শুরু করলো আয়ানাকে, কারণ এর চেয়ে বেশি কিছু বলার নেই তার। যে ফাঁকিবাজি করে তাকে বকা দেওয়া যায়, শাসন করা যায়, কিন্তু যে সারাক্ষণ চেষ্টা করে তার শুধুমাত্র মনোবল বাড়ানো যায়, কারণ সে সবসময় নিজের বেস্টটাই দেওয়ার চেষ্টা করে। আর আদৃশ জানে আয়ানা কতটা চেষ্টা করে, কতটা পরিশ্রম করে। সে নিজের চোখে সবটা দেখে, তাই এই বিষয়ে বাড়াবাড়ি কিছুই বলার তার সাজে না। আর 10 দিন পর মেডিকেলের এক্সাম। দিনরাত এক করে পড়তে হচ্ছে আয়ানাকে। কোচিংয়ে পড়াশোনা শেষ, এখন বাড়িতে বসেই পড়তে হবে। কোচিংয়ে নিয়মিত টেস্টের সহ ফাইনাল এক্সামও প্রথম হয়েছে সে। তারপরও পড়াশোনার কোনো রকম গাফিলতি করছে না আয়ানা। দীপ আর মিথিলার সাথে প্রায় কথা হয় তার অনুর ফোন থেকে। এই সময়ের ব্যবধানে দীপ আর মিথিলার মাঝেও ব্যাপক পরিবর্তন এসেছে। আগে পড়াশোনা নিয়ে তেমন সিরিয়াস না হলেও এখন তারা প্রচুর সিরিয়াস এই বিষয়ে। এই যে বলে না, সঙ্গদোষে লোহা ভাসে, তারা আয়নার ভালো গুণটা রপ্ত করেছে। পড়াশোনার প্রতি আয়নার এত মনোযোগ দেখে তারাও মনোযোগী হয়ে উঠেছে। তাদের তিনজনের এখন একটাই টার্গেট, ভালো এবং একই মেডিকেলে চান্স পাওয়া। এর মাঝে দুবার নিজের মায়ের সাথে দেখা করে এসেছে আয়ানা। আদৃশ নিজেই তাকে নিয়ে গিয়েছিল সময় বের করে। প্রথমবার কোচিং থেকে আসার সময় নিয়ে গিয়েছিল, আর দ্বিতীয়বার ছুটির দিনে। সেদিন নিজের বাড়ি থেকে আসার পথে সাহস করে আয়ানা রিয়ার কথাটা তোলে। অনেক দিন ধরে বলবে ভেবেছিল আয়ানা, সেদিন ছুটির দিন হওয়ায় বলেই ফেলেছে। আর আদৃশও দ্বিমত করেনি, রিয়ার বাড়িতে নিয়ে গিয়েছিল। রিয়া তখন বাড়িতেই ছিল। এতদিন পর বান্ধবীকে দেখে পেরে অনেকক্ষণ তাকে ঝাপটে ধরে বসেছিল আয়ানা। দুজনের চোখে আনন্দের অশ্রুভিড় জমিয়েছিল। আদৃশ নীরবেই দুই বান্ধবীর আনন্দ পর্যবেক্ষণ করেই গেছে। আদৃশ আয়ানার হাজবেন্ড জানার পর তাকে অনেক খাতির যত্ন করেছে রিয়ার পরিবার। তাদের ব্যবহারে আয়ানার আরেকবার মনে হয়েছে ওরা গরিব হলেও ওদের মন অনেক বড়। গাড়িতে থাকাকালীন সময় আদৃশ রিয়ার সম্পর্কে জানতে চাইলে তাকে সবটা খুলে বলে আয়ানা। রিয়ার ডিভোর্স হওয়া, তার সাহসিকতার, আত্মসম্মানবোধ, সব সময় ব্যবহার, এই সব ব্যাপারে আদৃশকে জানায়। দেখা হওয়ার 2 দিন পর অশ্রুসিক্ত চোখে আদৃশের বাড়িতে আসে রিয়া। রিয়াকে কাঁদতে দেখে অস্থির হয়ে যায় আয়ানা। কয়েকবার জিজ্ঞাসা করার পর রিয়া চোখ মুছে হেসে বলে,
জানিস, আদ্রিস ভাইয়া নিজেদের কোম্পানিতে আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে, বেশ ভালো পোস্টে, স্যালারিও ভালো। আর এটাও বলেছে আমার এডুকেশন আর এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে আমার পজিশনও বাড়বে। আমি প্রথমে রাজি হতে চাইনি, তখন ভাইয়া বলেছে তুমি আমার ছোট বোনের মতো, ধরে নাও আমি তোমার ভাই, আর আমি বড় ভাই হয়ে যদি ছোট বোনের জন্য কিছু করতে পারি তবে অনেক খুশি হব। বড় ভাইকে ফিরিয়ে দিও না প্লিজ। আর আমি তোমার যোগ্যতা না দেখে নিচ্ছি না, তোমার অবশ্যই যোগ্যতা আছে সেই পদে চাকরি করার। আমি আর না করতে পারিনি রে। জানিস আব্বু আম্মু কতটা খুশি হয়েছে, আদ্রিস ভাইয়াকে এমনভাবে আদর করছিল যেন ভাইয়া সত্যিই তাদের ছেলে। তুই আসলেই অনেক ভাগ্যবতী, তোর কষ্ট দেখে আমি সবসময় তোর জন্য দোয়া করতাম যেন তোর কপালে অনেক ভালো কেউ থাকে, আমার মতো কপাল যেন কারোর না হয়। আমার দোয়া কবুল হয়েছে রে, তুই সত্যি অনেক ভালো কাউকে পেয়েছিস। সবসময় ভাইয়াকে আগলে রাখিস বোন। রিয়ার কথায় হাসি ফুটে ওঠে আয়ানার ঠোঁটে। আয়ানা জানতো আদ্রিস অনেক ভালো, কিন্তু আয়ানার সেই ধারণাকেও ভেঙেছে আদ্রিস। সে আয়ানার ধারণার চেয়েও বেশি ভালো। আদ্রিসের প্রতি সম্মান আরও কয়েক গুণ বেশি বেড়ে গেল আয়ানার মনে। এমন একজন জীবনসঙ্গী পেয়েছে ভেবে সাথে সাথে বরের কাছে শুকরিয়া আদায় করছে সে। আদ্রিস যতটুকু পারছে আয়ানাকে হেল্প করেছে। এই কয়েকদিনে আয়ানার প্রতি দুর্বল হয়ে পড়েছে সে। কারণে অকারণে আয়ানাকে দেখতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে, কাজ ফেলে ছুটে চলে আসতে ইচ্ছা করে। তবুও নিজের অনুভূতিকে দমিয়ে রাখে সে, মানতে চায় না নিজের অনুভূতিকে। কিন্তু আয়ানার সামনে থাকলে নিজের বেহায়া দৃষ্টি তার উপর থেকে সরাতে পারে না। মেয়েটা নিজের ধ্যানে মগ্ন থাকে বলে হয়তো খেয়াল করে না। অন্যদিকে আয়ানাও আসক্ত হয়ে পড়েছে আদ্রিসের। লুকিয়ে চুরিয়ে আদ্রিসকে দেখতে ভালো লাগে তার। আদ্রিস আশেপাশে থাকলে নিজেকে অনেক সুখী মনে হয় আয়ানার। যদিও আদ্রিসকে সে ভয় পায়, তবুও তার সংস্পর্শ ভালো লাগে আয়ানার। তবে কি প্রেমের আগমন ঘটল আদ্রিস আর আয়ানার জীবনে? সবার কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল আয়ানা এক্সাম হলের উদ্দেশ্যে। আজ মেডিকেল এক্সাম। আয়ানার কাছে এটা একটা যুদ্ধের চেয়েও কোনো অংশে কম নয়। তবে আজ আয়ানার ভয় পাচ্ছে না, কারণ যাই হোক না কেন তাকে চান্স পেতেই হবে। নিজের মায়ের জন্য কিছু একটা করতেই হবে, নিজেকে আদ্রিসের যোগ্য করে গড়ে তুলতেই হবে। সবাই তাকে নিয়ে অনেক আশা করে, সবার আশা পূরণ করতে হবে। এই কয়েকদিনে নিজেকে যেভাবে গড়েছে আয়ানা, বাকিটা সেই সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছে। তার বর যা করবেন তার ভালোর জন্যই করবেন আয়ানার বিশ্বাস। আদ্রিস যাচ্ছে আয়ানার সাথে। অনু বেগমও আসতে চেয়েছিল, কিন্তু তিনি অসুস্থ, তাই আদ্রিস আর আয়ানা দুজনেই বারণ করলো। আদ্রিস ড্রাইভ করতে করতে বারবার আয়ানার দিকে তাকাচ্ছে। আজকে আয়ানাকে অন্যরকম লাগছে তার। সে ভেবেছিল হয়তো আয়ানা নার্ভাস ফিল করবে, কিন্তু আজকের আয়ানার মধ্যে সেই আলাদা আত্মবিশ্বাস দেখতে পাচ্ছে, যার মধ্যে নিজের ইচ্ছা স্বপ্ন পূরণের জোশ রয়েছে। গন্তব্যে পৌঁছানোর পর গাড়ি থেকে নামলো আয়ানা আর আদ্রিস। আয়ানা আদ্রিসের ফোন থেকে মিথিলাকে কল করে তার অবস্থান জেনে নিল। যাওয়ার পূর্বে বেশ কিছু উপদেশ দিল আদ্রিস। আয়ানা মনোযোগ সহকারে সবটা শুনল। হলে যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে আবারও ডেকে উঠল আদ্রিস। আয়ানা তার দিকে ঘুরতেই বলে উঠল, অল দ্য বেস্ট। আদ্রিসের কথার বিপরীতে চমৎকার একটা হাসি উপহার দিল আয়ানা। আদ্রিসও আলতো হাসলো। পা বাড়ালো আয়ানা নিজের স্বপ্ন পূরণের প্রথম ধাপে পাশ করার লক্ষ্য। 3 দিন পর মেডিকেল এক্সাম শেষ হয়ে যাওয়ায় এখন প্রেশার কিছুটা কম আয়ানার। এক্সাম বেশ ভালোই হয়েছে তার। এখন ভার্সিটির অ্যাডমিশনের জন্য পড়ছে সে। পড়া শেষ করে ওঠার পর হুট করে আদ্রিস বলল, ছাদে যাবে? আয়ানা প্রথমে অবাক হলো, কারণ আজ পর্যন্ত এমন কিছু বলেনি আদ্রিস। আজ যেন অন্য কিছু ছিল আদ্রিসের গলায়। আয়ানাও সম্মতি দিল যাওয়ার জন্য, কারণ সেও চায় আদ্রিসের সাথে সময় কাটাতে। ছাদের দোলনায় পাশাপাশি বসে আছে আদ্রিস আর আয়ানা। দুজনের চোখ চাঁদের দিকে স্থির। বিশাল বড় চাঁদ উঠেছে আজ। চারপাশ চাঁদের আলোয় জ্বলজ্বল করছে। বেশ কিছুক্ষণ হয়েছে তারা নীরবেই পাশাপাশি বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। হয়তো অনেক কিছু বলার আছে, কিন্তু বলতে পারছে না। নীরবতা ভাঙল আয়ানার।
চাঁদের থেকে দৃষ্টি সরিয়ে আদৃশের দিকে তাকিয়ে বলল। আচ্ছা, একটা প্রশ্ন করি। আদৃশও নিজের দৃষ্টি ফিরিয়ে আয়নার দিকে চাইল। আজ তার মন বেশ ভালো, মৃদু হেসে জবাব দিল। করো। আয়না সাহস পেয়ে বলল। আমি জানি না আমার এই বিষয়ে জানতে চাওয়া ঠিক কি না, তবে অনেক দিন ধরেই আমার মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আপনার বাবা কোথায়? এতদিন হলো আমি এই বাড়িতে এসেছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে আপনার বাবা সম্পর্কে কিছু বলতে শুনলাম না। না আপনার বাবার কোনো ফটো দেখেছি। কোথায় তিনি? আয়না নিজের কথা শেষ করে আদৃশের দিকে তাকাতেই ভয় পেয়ে গেল। এতক্ষণে শান্তশিষ্ট আদৃশ যেন এখন হিংস্র হয়ে উঠেছে। চাঁদের আলোয় তার রক্তাক্ত চোখ জোড়া স্পষ্ট দেখতে পাচ্ছে আয়না। আদৃশ বসা থেকে দাঁড়িয়ে গেল। আয়না দুই পাশে হাত রেখে তার দিকে ঝুঁকতেই চোখ বন্ধ করে ফেলল আয়না। আদৃশ তার কানের কাছে মুখ নিয়ে হিস করে বলল। আর কারোর কাছে এই প্রশ্ন করার সাহস করবে না, মনে থাকে যেন। ছাদের দরজায় ধূপ করে বাড়ি খাওয়ায় চোখ মেলল আয়ানা। সামনে আর আদৃশকে দেখতে পেল না সে। বুঝতে পারল চলে গেছে আদৃশ। চোখ জলে ভরে উঠল আয়ানার। চোখের পানি মুছে সে ভাবতে লাগলো এমন কি কারণ থাকতে পারে যার জন্য আদৃশ এমন ব্যবহার করলো। এমনকি পরিবারের সদস্যরাও কখনো আদৃশের বাবার সম্পর্কে কিচ্ছু বলে না। এর পিছনে কি কোনো রহস্য আছে তবে?